সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 17। পরদিন সকালে মাশরাফি নিজের পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সে বেজায় বিরক্ত, এভাবে শুয়ে বসে থাকতে থাকতে মাথা পিঠ কোমর ধরে গেছে তার। বিছানার সাইডে পা ঝুলিয়ে বসে বাম পাটা পুরো ব্যান্ডেজ দিয়ে ঢাকা। কোনোমতে ডান পাটা ফ্লোরে ঠেকিয়ে উঠে দাঁড়াতে নিলে পড়ে যায়, পেছনে থেকে দুটি স্নেহের হাত আগলে নেয় তাকে। ঘাড় ঘোরাতেই দেখে আরাফাত শিকদার। তাকে দুই হাতে আঁকড়ে ধরেছে। কি করতে যাচ্ছিলি? আর একটু হলেই তো পড়ে যে বিপদ ঘটাতি একটা তখন। মাশরাফি মামা শুয়ে বসে থাকতে থাকতে শরীর ধরে গেছে। আরাফাত কি করবি বল? ডাক্তার বলেছে কয়েকটা দিন পা টানা হেঁচড়া না করতে। আরাফাত শিকদার মাশরাফিকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে তিনিও পাশে বসেন। বলে, এখন বসো, ডাক্তার তো 10টার আগে রাউন্ডে আসবে না। সিরাত খাবার নিয়ে আসলে খেয়ে নিস, তোর আম্মু রাজশাহী গেছে। 2-1 দিনের মধ্যে চলে আসবে। মাশরাফি মামা, তোমার কাছে মাহিরার অ্যাক্সিডেন্টের পরের কোনো ছবি আছে? আরাফাত, তা দিয়ে তুই কি করবি? মাশরাফি, বলো না আছে কিনা, একটু দেখব। আরাফাত পকেট থেকে ফোনটা বের করে অনেক অনেক ছবির মধ্য থেকে মাহিরার ব্যান্ডেজ বাঁধা অবস্থার একটি ছবি তাকে দেখায়। মাশরাফি তার থেকে ফোনটা নিজের হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছবিটা কেমন ঝাপসা হয়ে আসে। ফোনের স্ক্রিনে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে। পাশে বসে থাকা আরাফাত শিকদারের চোখেও অশ্রুরা ভিড় করেছে। মাহিরা তার মেয়ে সারার মতোই চঞ্চল ছিল। দুজন যখন এক জায়গায় হতো তখন পুরো বাড়িটা তাদের হাসি মজায় মেতে থাকত। আজ একজন হাসপাতালের বেডে পড়ে আছে, অন্যজন মাটির নিচে। মাশরাফি পাগলের মতো ফোনের স্ক্রিনে চুমু খায় ছুঁয়ে ছুঁয়ে দেখে। আরাফাত তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। কিছু সময় পর মাশরাফি কিছুটা শান্ত হয়ে বলে, এতদিনে তো ওর শরীরে পচন ধরেছে তাই না? কাপা কাপা কণ্ঠে বলে। আরাফাত, তিনি আর কিছু বলতে পারেন না। মাশরাফি, তোমার আমার উপর রাগ হচ্ছে না আমার জন্য তোমার মেয়ে আজ হাসপাতালে পড়ে আছে? আরাফাত, তোর উপর রাগ করে কি হবে? তুই কি ইচ্ছা করে করেছিস? তুই নিজেও তো এখানে পড়ে আছিস। সবটাই আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। মাশরাফি, তুমি যাও মামা, তোমরা এত ভালো না হলেও পারতে। কেন আমাকে শাস্তি দিচ্ছ না, কেন বকছো না? আমি তো অপরাধবোধে শেষ হয়ে যাচ্ছি মামা। আমাকে মুক্ত করো এই অবস্থা থেকে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে। আরাফাত, শান্ত হ আব্বু। এমন করিস না, তুই এইরকম করলে তোর আব্বু আম্মুর কি হবে বল। মাশরাফি, তুমি যাও না প্লিজ। আরাফাত আরও কিছু সময় অনুনয় বিনয় করতে থাকে, মাশরাফি শান্ত হয় না। সে নিজের চুল টানতে টানতে বলে, আল্লাহ, কেন তুমি ওরে নিয়ে নিলা? আমারে নিয়ে যাইতা। আমার বাচ্চাটাকে কেন নিয়ে গেলা? বদ্ধরুমে তার আহাজারি কারো কানে পৌঁছায় না। আরাফাত শিকদার রুমের বাইরে এসে দরজা চাপিয়ে দিয়ে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে চোখের জল ফেলে। সিরাতের ঘুমটা আজ একটু দেরিতেই ভাঙে। কাল শরীরটা খুব একটা ভালো না থাকায় ঘুম ভালো হয়নি, শেষরাতে গভীর হয়েছিল। রাতে বেশ কয়েকবার ঘুম ভাঙে তার, তবে বিছানা তো দূর, রুমের কোনো কোনায়ও রওনাফের ছায়া দেখেনি। সে একটু চিন্তিত হয়, লোকটা গেল কই? সেই ভাবতে ভাবতে বিছানা ছাড়ে। ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখে আঁতকে ওঠে, 8টা বাজে। এখন রান্না বসাবে কখন আর বাকি কাজ করবে কখন? সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে, রান্নাঘরের দিকে যেতেই দ্বিতীয় দফায় চমকায়। বাপ ছেলে মিলে রান্না করছে। বাপ রাঁধছে আর ছেলে তার পাশে বসে বসে তদারকি করছে। সিরাত এগিয়ে গিয়ে বলে, আপনি এখানে কেন? বলছিলাম না রান্না আমি করব? উঠেছেন যখন একটু ডাক দিলেই পারতেন। রওনাফ তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মাথা নামিয়ে রান্নার দিকে মন দিয়েই বলে, তুমি ঘুমছিলে তাই ডাকিনি। রোজই তো তুমি করো। আর আমি তো আগেও করেছি, তুমি গিয়ে অন্য কাজ সেরে নাও, আমি রান্নাটা শেষ করছি। সিরাত, এই একটা জিনিসই আপনার থেকে চেয়ে নিয়েছিলাম আমি। মাথা নিচু করে বলে, রওনাফ, আজ একটা দিনই তো। এরপর তুমিই করো। তোমার শরীর ভালো না তাই তোমাকে জাগাইনি। সিরাত রান্নাঘর থেকে বের হয়ে আসে। আজ সিরাতের কোচিং নেই, তাই হাসপাতালে আজ অনেকটা সময় থাকার চিন্তা করেছে। মা বাবা ফুপির এ কদিনে বেশ কষ্ট হয়েছে। তবুও তাদের বলে লাভ হয় না। ছেলে মেয়ের পাশ থেকে নড়বে না। সিরাত ঘরের টুকটাক গোছগাছ সেরে নেয়। কাল থেকে কাজের জন্য লোক আসবে, চাপ কিছুটা কমবে। তার গোছগাছ শেষ, এদিকে রওনাফের রান্না শেষ, হাসপাতালের জন্য প্যাক করছে, বাকি খাবার এনে টেবিলে রাখে।
এরপর সে যায় ঘরে তৈরি হতে। নাহিলকেও পাঠায় স্কুলের জন্য তৈরি হতে। রুমে ঢুকতেই সিরাতকে নজরে আসে তার। সিরাত তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নিচ্ছে। কোমর সমান চুলগুলো এত দিনের অযত্নের ফলে জট পেকে গেছে, সেগুলোই ছাড়াচ্ছে। 10 দিনের জট কি আর এত সহজে ছাড়ে? জট ছাড়াতে ছাড়াতে হাত ব্যথা হয়ে গেছে। রওনাফ বেশ কিছু সময় ধরে দেখে যায় সে দৃশ্য। এভাবে যদি চুলের যুদ্ধ করতে থাকে তাহলে আজ সকালের খাবার দুপুরে নিয়ে যেতে হবে। সে কিছু একটা ভেবে এগিয়ে যায়, সেদিকে গিয়ে দাঁড়ায় সিরাতের পিছনে। সিরাত চিরুনি উঠিয়ে চুলে দিতে যাবে, তখন তার চিরুনিটি হাতছাড়া হয়ে যায়, তা উঠে গেছে রওনাফের হাতে। রওনাফ ঘাড় ঘুরিয়ে তাকায়, রওনাফ তা দেখে মাথাটা সামনের দিকে ঘুরিয়ে দেয়। সে ধীরে ধীরে চুলের মধ্যে চিরুনি চালায়। রওনাফ এবার বুঝেছে কেন সে চুলের সাথে যুদ্ধ করছিল। 10 থেকে 15 মিনিটের মাথায় নিজের কাজ শেষ করে সিরাতের থেকে দূরে সরে দাঁড়ায়। সিরাত থ মেরে দাঁড়িয়ে থাকে। রওনাফ কাবার্ড থেকে কাপড় বের করে সিরাতের উদ্দেশ্যে বলে, যে যুদ্ধ শুরু করেছিলে তাতে মাথায় টাক পড়ে যেত। একটু কটূক্তি করে বলে। সিরাত হ্যাঁ, মেলা উপকার করলেন, এক্সপার্ট কিনা। রওনাফ 4 বছরের অভিজ্ঞতা বলে কথা। গুনগুন করতে করতে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে সিরাত ব্যঙ্গ করে বলে, 4 বছরের অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ তা বউ ভেগে গেল কেন? হুহো। রওনাফ ভেগেছে বলেই তো এই বয়সে এসে কপালে নোরা ফাতেহি পেয়েছি। রওনাফকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে যায়। মুহূর্তেই সামলে নিয়ে বলে, সিরাত, নোরা ফাতেহি কাকে বলছেন? রওনাফ অবশ্যই আমার বর্তমান বউকে। সিরাত, এই কোন দিক থেকে নোরা ফাতেহি লাগে? ছি, কি জঘন্য। রওনাফ, ছি বলো কেন? হ্যাঁ, শরীরের যা কাঠামো তাতে নোরাই লাগে। ভাবছি বেলি ডান্স দিলে না জানি কত সুন্দর লাগবে। মুখে দুষ্টু হাসি বজায় রেখে বলে। সিরাত, ছি লজ্জা লাগে না মেয়েদের শরীর নিয়ে এসব মন্তব্য করতে? রওনাফ, ছি এর কি আছে, ঘরের বউকেই তো বলছি। সিরাত, তা নোরা নোরা যে করেন, নোরাও কি আপনার বউ নাকি প্রেমিকা? রওনাফ, শোনো মেয়ে, প্রতিটা পুরুষেরই একজন ক্রাশ থাকে, বাকিটা বুঝে নাও। সিরাত, তারা কতই না বোকা যারা আপনাকে সাধু পুরুষ ভাবে। বাইরে সালমান খান, ভেতরে ইমরান হাশমি। সিরাত গোজগোজ করতে করতে বের হয়ে যায় ঘর থেকে। শেষে কিনা নোরা ফাতেহির সাথে তুলনা করে, কি জঘন্য। কাল রাতের ওই ঘটনার জন্যই কি এমন বলল? রাতের কথা মনে পড়তেই রাগে লজ্জায় মাটির নিচে ঢুকে পড়তে মন চাচ্ছে। এদিকে রওনাফ থ মেরে দাঁড়িয়ে আছে। ইনডিরেক্টলি তাকে লুচ্চা বলে গেল মনে হলো। সে তো সত্যি কথাই বলেছে, আর নোরা তার পুরনো ক্রাশ, এখন কাউকে ভালো লাগাটাও কি দোষের? মেয়ে মানুষের প্রশংসা করলেও দোষ। কোথায় ভাবল মেয়েটার মন খারাপ, প্রশংসা করলে মন ভালো হবে এই আশায়। সে আর কিছু ভাবে না, এরপর ফতাফত রেডি হয়ে খাওয়ার টেবিলে যায়। সিরাত চুপচাপ খাচ্ছে, পাশেই নাহিল বসেছে, সেও খাচ্ছে, আজ একা একাই খাচ্ছে। সিরাত তাকে খাবার বেড়ে দিয়ে বসিয়ে দিয়েছে। কিছুটা খাওয়ার পর নাহিল বলে, আর খাবো না। রওনাফ কিছু বলতে যাবে তার আগেই সিরাত বলে, খাবে না মানে কি? চুপচাপ খেয়ে তারপর এখান থেকে উঠবে। নাহিল একটু চুপসে যায়। সে বুঝে নেয় তার আজ মেজাজ খারাপ। তাই কথা না বাড়িয়ে আবারও খেতে শুরু করে। এদিকে রওনাফও কোনো কথা না বাড়িয়ে খেতে বসে যায়। সময়মতো হাসপাতালে এসে নামে তারা, পুরো রাস্তা সিরাত কোনো কথা বলেনি। তারা হাসপাতালে এসে প্রথমে যায় মাশরাফির কেবিনে, সিরাত তাকে খাবার দিয়ে টুকটাক কথা বলে বেরিয়ে আসে। রওনাফ সেখানে আরও কিছু সময় মাশরাফির সাথে কথা বলে। তার খাওয়া শেষ হলে সেও বেরিয়ে আসে। সিরাত বোনের কেবিনে যায়। সেখানে দেখে তার মা সারার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর নানান আলাপ করছে। তার উপস্থিত টের পেতেই সায়রা তার দিকে তাকায়। সারাহ মায়ের দৃষ্টি অনুসরণ করে তার দিকে তাকায়। সিরাতকে দেখে মিষ্টি করে হাসে। সিরাত বোনের কাছে এগিয়ে যায়। মুনাওয়ার সাহেব, সে যেন কন্যা শোকে পাথর। দিনের বেশিরভাগ সময় কাটে মেয়ের কবরের পাশে। সবার মন থেকে আড়াল হয়ে গেলেও তার মনে রয়ে গেছে। যে ক্ষত তৈরি হয়েছে তা হয়তো আজীবন মনে তাজা হয়েই থাকবে। মনিরা বেগম এসেছে গতকাল, তাকে ইশতিয়াক গিয়ে নিয়ে এসেছে। রাজশাহী এসেছে মেয়ের কবরটা দেখতে। মুনাওয়ার সাহেব নিজের ঘরের বারান্দায় চেয়ারে বসে আছে। দৃষ্টি তার বাগানের সেই নির্দিষ্ট একটা জায়গায়। মনিরা বেগম তার পেছনে গিয়ে দাঁড়ায়, ঘাড়ে হাত দিয়ে বলে, ছেলেটাকে একবার দেখতে যাবে না?
মুনাওয়ার মেয়েটাকে একা রেখে কিভাবে যাই? মন তো মানে না ওকে রেখে ওইখানে যেতে। তুমি তো জানো ও একা একা কত ভয় পায়। একা রুমে থাকতে পারে না, সেখানে কিভাবে একা বাড়িতে রেখে যাই? জানো তো যখন ঘরে ঘুমাতে যাই, মনে হয় ও ডেকে বলে আব্বু আমার এখানে একা থাকতে ভয় লাগে। আমি সেই রাতে ছুটে যাই ওর কাছে। মনিরা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কাঁদো কাঁদো গলায় বলে, ছেলেটা রোজ আপনার কথা জিজ্ঞেস করে। বলে আব্বু কি রেগে আছে আমার উপর? মুনাওয়ার তাকে বলো আব্বু তার উপর রেগে নেই। রাগ কার উপর করব? নিয়তিতে যা ছিল তাই হয়েছে। তার জন্য তার আম্মু আছে সেখানে। এখানে আমি আমার মেয়েটার পাশে একটু থাকতে চাই। মনিরা আর কিছু বলে না। বেঁচে থাকতে মেয়েও ছিল যেমন বাপ পাগল, বাপটাও তেমন মেয়ে পাগল। মনিরা বেগম 2 দিন পর বুকে পাথর চেপে আবারও রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। সাথে আছে রামিম ও মিথিলা। মাশরাফির রিলিজ দিবে আজ। কয়টা দিন রওনাফের বাসায় রেখে সাথে নিয়ে রাজশাহী ফিরবে। আজ মাশরাফির রিলিজ করা হবে। বন্দি দশা থেকে মুক্ত হবে। রওনাফের আজ ডিউটি নেই। তাই সকাল সকাল হাজির হয়েছে হাসপাতালে মাশরাফিকে আনতে। রিলিজ দেওয়ার পর যখন কেবিনের জিনিসপত্র গোছাতে ব্যস্ত সবাই, সেই সুযোগে রায়হানের সাহায্যে সারার রুমে যায় সে। সারার রুমে কেবল সিরাত একা বোনের সাথে টুকটাক কথা বলছিল। মাশরাফিকে রুমে দিয়ে রায়হান চলে যায়। দেয়ালে এক হাত রেখে অন্য হাতে স্ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সিরাতকে বলে, একটু বাইরে যা, কথা আছে ওর সাথে। সিরাত বলে, ভাইয়াও কথা বলতে পারে না। মাশরাফি শুনতে তো পারবে, তাতেই চলবে। সিরাত কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। মাশরাফি কোনো রকমে এগিয়ে গিয়ে পাতানো তুলে বসে। সারার মাথায় হাত রাখে। সারা চোখ তুলে তার দিকে তাকায়। তার দিকে তাকিয়ে হালকা হাসে সে। সে বুঝিয়ে দেয় যে তার উপস্থিতিতে সে খুশি হয়েছে। তাকে হাসতে দেখে মাশরাফি বলে, হাসিস না। তোর হাসিটা কেমন যেন মনে হচ্ছে আমাকে কটূক্তি করছে। আমাকে দেখে তো তোর রেগে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, আমার জন্য তোর এই অবস্থা। না পারিস হাঁটতে, না পারিস বসতে, না কথা বলতে। সারাহ মাথা নাড়ায় দুদিকে। বোঝায় সে রেগে নেই। মাশরাফি বলে, মাথা নাড়াস কেন? কেন রেগে নেই তুই? তুই রাগবি, মারবি আমাকে? সে সারাহ ভালো হাতটা তুলে নিজের হাতে নিয়ে গালে মারতে থাকে। সারাহ তা দেখে হাত ছাড়িয়ে নিতে চায়। কিন্তু সে ছাড়ে না, হাতটা মুঠো করে তার মুখের সাথে চেপে ধরে, চোখের পানি ছেড়ে দেয়। এদিকে তার এই অসহায়ত্ব দেখে সারার চোখের বাঁধ ভাঙে। গলা দিয়ে কত শব্দই বের করতে চায়, কিন্তু কিছুই বের হয় না, কিছু অস্পষ্ট আওয়াজ ছাড়া। মাশরাফি হাতটা মুঠোয় চেপে ঠোঁটের কাছে ধরে চুমু খায়। বলে, ভাইয়া সরি রে। তুই সুস্থ হয়ে যা, একটু কথা বল। মাহিরাটাও চলে গেছে আমাকে অপরাধী করে। তুই অন্তত আর সেই অপরাধের বোঝা বাড়াস না। সারাহ বোঝে না মাহিরার কি হয়েছে। কিন্তু একটু বুঝেছে কিছু একটা ভালো হয়নি। সে জানতে মাহিরা কই, কেন আসেনি। মাশরাফি সারার হাতটি গালে চেপে বলে, মাহিরা নাই। ও চলে গেছে আমাদের ছেড়ে। আমাকে সবার চোখে অপরাধী করে চলে গেছে। একটাবার ভাবল না ওর ভাইটার কথা। সারার কলিজা যেন মোচড় দিয়ে ওঠে। প্রাণপ্রিয় বান্ধবীটা আর নেই। শেষ দিনও কত আনন্দ করল তারা, কত প্ল্যান করল। একটা পলকে সব শেষ। সে অস্পষ্ট আওয়াজে কেঁদে ওঠে। উদ্বিগ্ন হয়ে ওঠে। মাশরাফি তার হাতটা ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাকে সামলাতে সমাজের নিয়মের বেড়াজাল ভেঙে সারার রুগ্ন শরীরটা হালকা উঁচু করে বুকের সাথে মিশিয়ে নেয়। দুজনের চোখেই স্বজন হারানোর বেদনা। সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 18। বেলকনির রেলিংয়ের ধারে বসে আছে সারাহ। গায়ে জড়ানো শীতের পাতলা একটা চাদর। চারদিকে কুয়াশা, পাখির কিচিরমিচির শব্দ, মণিমুগ্ধকর একটা পরিবেশ। সেই সুন্দর পরিবেশে বসেই সে তার অসুন্দর জীবনের হিসেব নিকাশ করতে ব্যস্ত। একটা মাস পেরিয়ে গেলেও সে থমকে আছে একটা জায়গায়, যেখানে দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। সেদিনের পর আর সে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। ঘরময় দৌড়াতে পারে না, মনের সুখে কথা বলতে পারে না। মাহিরাটাকেও দেখে না কতদিন। ওই দিনের পর মাশরাফির সাথে আর দেখা হয়নি। দেখা হয়নি বললে ভুল হবে, মাশরাফি দেখা দেয়নি। রিলিজ দেওয়ার পরের কয়দিন রওনাফের বাসায় থাকার কথা থাকলেও মাশরাফি থাকেনি। সে পায়ের ওই অবস্থা নিয়েই রাজশাহী চলে যায়।
এরপর থেকে আর কারো সাথে কথাও বলেনি, না দেখা দিয়েছে। মাঝে মধ্যে সারার খোঁজ খবর নেয় সিরাতকে কল দিয়ে। তবে সিরাতের সাথে কথা বলে না ফোন করলেই সারাহকেই চায়। 2-4 মিনিট কথা বলে কেটে দেয়। মাশরাফি ভাইয়ের জন্য সারার মায়া হয়। সে এখনো নিজেকেই অপরাধী ভাবে। একমাত্র বোনকে হারিয়ে সে যেন নিঃস্ব হয়ে গেছে। বাবা ভাইদের কাছে শুনেছে প্রায় সময় গভীর রাতে তাকে পাওয়া যায় মাহিরার কবরের কাছে। সেখানে বসে মাটি আঁকড়ে কাঁদতে দেখেছে রামিম ভাই। ভোরে ফিরে আসে গম্ভীর এক মুখশ্রী নিয়ে। সিরাত রান্নার কাজ শেষ করে রওনাফ ও নাহিলকে খেতে দিয়ে সে এসেছে সারার কাছে। সে যাবে কোচিংয়ে তাই দেখা করতে এসেছে। এসে দেখে সারাহ বেকনিতে বসে আছে। সে এগিয়ে যায় তার কাছে, পেছনে থেকে ঘাড়ে হাত রাখে। সারাহ একটু কেঁপে ওঠে, ঘাড় ঘুরিয়ে দেখে বোনকে। সিরাত তাকে জিজ্ঞেস করে, এখানে আসলি কিভাবে? আম্মু দিয়ে গেছে? সারাহ, হ্যাঁ, একা একা কি আর চলতে পারি? কারো সাহায্য ছাড়া তো এক পা বাড়ানোর ক্ষমতা কি আর আছে? তার কথার মাঝে ফুটে ওঠে একরাশ অসহায়ত্ব। সিরাত কথা ঘুরাতে বলে, আম্মুর কাজ বাজ দেখ, একটা পাতলা চাদর দিয়ে গেছে। বলি, বাইরে কি ঠান্ডা তার খেয়াল আছে? সারাহ, বাদ দে আপু, কোচিংয়ে যাবি এখন? সিরাত, হ্যাঁ, দুপুরের মধ্যেই চলে আসব। তুই ততক্ষণ আম্মুর সাথেই থাকবি। সারাহ, এখন কি এসব কথা বলার কোনো মানে আছে? আমাকে যেখানে রাখবে আমি তো সেখানেই থাকব। সিরাত, যা বলছি তাই করবি। আম্মু শুধু বলে তুই নাকি খেতে চাস না, ঘুমাতে চাস না। এগুলো যেন না শুনি। সারাহ, খেতে ভালো লাগে না আপু, খেলেই তো জোর করে একগাদা ঔষধ খাওয়ায়। তুই না থাকলে আম্মু সারাদিন বিছানাতেই শুয়ে রাখে। শরীর ম্যাজম্যাজ করে। সারাদিন শুয়ে থাকলে রাতে কার ঘুম আসে? সিরাতের চোখ চিকচিক করে ওঠে। আল্লাহ তার চঞ্চল বোনটাকে এমন জীবন কেন দিল? যে মানুষটা একবেলা স্থির থাকত না আর না কাউকে স্থির থাকতে দিত। আজ প্রায় 1.5 মাস হতে চলল স্থির হয়ে গেছে। সিরাত আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। রওনাফ হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এসেছে পোশাক বদলাতে। রওনাফ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে, এমন সময় সিরাতের আগমন ঘটে রুমে। রওনাফ একবার ঘাড় ঘুরিয়ে তাকে দেখে। সকাল থেকে একাধারে একের পর এক কাজ করে যাচ্ছে। বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও সকালে উঠে একগাদা কাজ নিয়ে বসে। মেয়েটার মুখে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুলগুলো গলা ঘাড়ে লেপ্টে আছে। সিরাত এগিয়ে যায় কাবার্ডের দিকে। তাকে উদ্দেশ্য করে রওনাফ বলে, ভাবছি তোমাকে 2-4 বাসায় কাজ ঠিক করে দেব, এতে কিছু বাড়তি আয় হবে। সিরাত রওনাফের এমন কথা শুনে তার দিকে তাকায়, কিন্তু তার কথা সে বুঝতে পারে না। বলে, আমাকে বলছেন? রওনাফ, না, আমার একটা বউ আছে তাকেই বলছি। সিরাত তার দিকে কপাল কুঁচকে তাকায়। রওনাফ বোতাম লাগানো শেষ করে তার দিকে এগিয়ে আসে, এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে বলে, পরীক্ষা কবে সে হিসাব আছে? রওনাফকে এত কাছে দেখে সিরাত একটু ঘাবড়ে যায়। একটু দূরত্ব তৈরি করে বলে, 1.5 মাস মতো আছে মনে হয়। রওনাফ আবারও তার দিকে দুপা এগিয়ে যায়। বলে, খাতায় কি লিখবে শুনি? কিভাবে থালাবাসন ধুতে হয়, কিভাবে রাঁধতে হয়, কিভাবে স্বামী সন্তানের খেয়াল রাখতে হয় এসব? সিরাত একটু মিনমিন করে বলে, আমারই সংসার, আমার সংসারে এগুলো কে করবে? রওনাফ, হ্যাঁ, সংসার তোমারই। সারা জীবন পড়ে আছে এসব করার জন্য। এগুলো করার জন্য কাজের লোক রেখে দিয়েছি। সে করবে ঘরের সব কাজ। তুমি কেন পড়াশোনা রেখে মাতব্বরি করতে যাও? সিরাত, কাজের লোক তো আসে সেই 10টায়, সে পর্যন্ত এটো থালাবাসন রেখে দেব? রওনাফ, তুমি যখন করবে তাহলে টাকা দিয়ে কাজের লোক রাখার কি দরকার আমার? সময় থাকতে ঠিক হয়ে যাও, নাহিলের মতো পিঠে 2 ঘা পড়লে এমনিতেই ঠিক হয়ে যাবা। সিরাত অবাক নেত্রে তার দিকে চায়। সে মারার কথা বলল। সিরাত, এর জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? রওনাফ, শুধু এটুকুর জন্য না, তোমার সব কাজের জন্যই ধরে মাইর দেওয়া উচিত, শুধু বাড়িতে মানুষ আছে তাই কিছু বলছি না। একটু ধমকের সুরেই বলে। সিরাতের চোখ চিকচিক করে ওঠে। রওনাফ তা দেখে তবুও আমলে নেয় না। বড় মুখ করে বলে এনেছিল বাড়ি থেকে যে এখানে বসে পড়া হবে। কিন্তু এই মেয়ে যা শুরু করেছে তাতে পড়াশোনার পও হচ্ছে না।
রওনাফ কান খুলে শুনে রাখো, আজ যা করেছো করেছো, কাল থেকে রান্না ছাড়া অন্য কোনো কাজে যেন হাত দিতে না দেখি। সন্ধ্যা হলেই পড়তে বসবে, রাত 11টার আগে টেবিল থেকে নড়তে যেন না দেখি। ফাঁকিবাজির একটা লিমিট আছে। সন্ধ্যা হলেই ঢুকে পড়ো রুমে, খাওয়ার সময় এক পলক বের হও, আবার গিয়ে ঢোকো। সিরাত মাথা নাড়িয়ে সায় জানায়। মাথা নিচু রেখে বলে, সারা একা একা থাকতে চায় না। আম্মু সারাদিন ওকে শুইয়ে রাখে, তাই একটু ওকে সঙ্গ দিতে যাই। তার চোখে পানি টলটল করছে। রওনাফ আর একটু এগিয়ে তার কোমরে হাত রাখে, টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। সিরাত হকচকিয়ে ওঠে, ছাড়িয়ে নিতে চায়, তবুও রওনাফ ছাড়ে না। মিশিয়ে রেখে বলে, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দাও, সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর পড়তে বসবে। তোমার বাবা চাচাকে বড় মুখ করে বলে এসেছি, তোমার পড়াশোনার দায়িত্ব আমার। এখন তুমি যদি একটু চেষ্টা না করো, আমার কথার কোনো দাম থাকবে? সিরাত চাবি ঘোরানো পুতুলেসর ন্যায় দুদিকে মাথা নাড়ে। রওনাফ তার কপালের ছোট চুলগুলো সরিয়ে বলে, অন্তত আমার জন্য হলেও এতটুকু করো। তোমার এই গাফেলতির জন্য তোমার কথার খেলাফ হবে, তাই না? বাবা বলেছিল পরীক্ষার পরে এখানে আনতে, কিন্তু তুমি তো আগেই আসতে চেয়েছো, তাই নিয়ে এসেছি। এখন পড়াটা মন দিয়ে না পড়লে তখন পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। তার দায়টা তো আমার উপরেই পড়বে, তাই না? তাই আমার জন্য একটু কষ্ট করবে না? এরপর যা ইচ্ছে করবে, বাধা দিব না। করবে না এটুকু? সিরাত তার চোখের দিকে চেয়ে উপর নিচ মাথা নাড়ে। মানে সে করবে। রওনাফ তার অধরযুগল এগিয়ে এনে সিরাতের কপালের মধ্যখানে ছোঁয়ায়। সে ছোঁয়ায় ছিল না কোনো কামনা, কেবল এক পশলা স্নেহের বর্ষণ। সিরাত মন্ত্রমুগ্ধের ন্যায় পুরুষটির চোখের দিকে চেয়ে থাকে। এক ঘোরের মাঝে যেন কিছু সময় চলে তাদের মাঝে, নীরবতা। নীরবতা ভেঙে পুরুষটি বলে, ক্যান আই কিস ইয়োর লিপস? সিরাত বুঝতে পারে না। চোখের পাতা ঝাপটে প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে পুনরায় তার দিকে তাকায়। রওনাফ আবারও বলে, প্লিজ ডোন্ট সে নোর। সিরাত যেন এক ধ্যানের মাঝে আছে। আনমনেই সাই জানায়। রওনাফের যেন তারা নেই আজ কোনো। সে ধীর গতিতে অধরযুগল এগিয়ে নেয় কাঙ্ক্ষিত অধরজোড়ার দিকে। 1-2 সেকেন্ড করে সময় চলে যায়, 3 সেকেন্ডের মাথায় সিরাত তার অধরে পুরুষালী রুক্ষ ওষ্ঠের ছোঁয়া অনুভব করে। তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে, বিপরীত দিকে থাকা মানুষটা তা উপলব্ধি করতে পারে। সে সময় ব্যয় না করে এক হাতে জাপটে ধরে নারী দেহটিকে। অধরের মাঝে অধর, তবুও তাদের কোনো নড়চড় নেই। রওনাফ ধীরে ধীরে সুধা পান করতে আরম্ভ করে। দুজন যেন দুনিয়ার বাইরে অবস্থান করছে। সময়ের হিসাব নেই। কত সময় অতিক্রম হলো জানা নেই। একটা সময় এসে সিরাতও সায় দিতে শুরু করে। নারী ওষ্ঠের চলন যেন রওনাফ নামক পুরুষটিকে আরও ব্যাকুল করে তোলে। সে ঠোঁট ছেড়ে এগিয়ে যায় কণ্ঠদেশে। টুকরো টুকরো চুম্বনে সিক্ত হতে থাকে সিরাতের কণ্ঠদেশ। সিরাত হাত উঠে রওনাফের শার্ট খামচে ধরে। হঠাৎ সিরাতের হুঁশ ফেরে, গলায় মত্ত থাকা পুরুষটিকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। এদিকে নিজের কাজে ব্যাঘাত ঘটায়, বেজাত চটে গেছে রওনাফের মেজাজ। হাঁপাতে হাঁপাতে বলে, রওনাফ কি করলে এটা? সিরাত কি করলাম মানে? একা একটা মেয়েকে ঘরে পেয়েছেন, অমনি সুযোগের সৎ ব্যবহার করতে আরম্ভ করেছেন। রওনাফ আজব, তা কি পাড়া প্রতিবেশী সব ডেকে এনে করতে হবে? আর সুযোগের সৎ ব্যবহার শুধু আমি না, তুমিও করেছ। সিরাত আমি কি করেছি? অবাক হয়ে বলে, রওনাফ আমিও যা করেছি তুমিও তাই করেছ। তাই সুযোগ যদি নিয়েই থাকি, দুজনেই নিয়েছি। সিরাত আহা, অশ্লীল প্রস্তাবটা কে দিয়েছিল? রওনাফ অশ্লীল প্রস্তাবে সাইকে দিয়েছিল? একটু থেকে আবার বলে, তুমি সিডিউস না করলে আমি কখনোই এসব প্রস্তাব দিতাম না। সিরাত আমি সিডিউস করলেই কেনই বা আপনি সিডিউস হবেন? রওনাফ কথাটা এমন বললে যে বিড়ালের সামনে মাছ রেখে বিড়ালকে বলা হলো মাছ খাবে না। মেয়ে মানুষের যত ঢং। গোজগোজ করতে করতে বেরিয়ে যায় ঘর থেকে। বিয়ে করছে কি সাজিয়ে রাখার জন্য? ধরতে গেলেই ছ্যাঁত করে ওঠে। বিয়ে করছে 2 মাস হতে যাচ্ছে, মাত্র একটা চুইমুই তো খেয়েছে। বেশি কিছু তো করেনি। রওনাফ নাহিলকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। সিরাত ধীরে সুস্থে রেডি হয়ে নিচে আসে। বাড়ির সামনে পরিচিত গাড়িটা দেখে পেছনের দরজা খুলে উঠে বসে। একবারের জন্যও সামনে বসা পুরুষটির দিকে তাকায় না। লজ্জা, সংকোচ, রাগ, অস্বস্তি মিলেমিশে একাকার। রওনাফ একবার সিরাতের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়, তাকাবে না ওই মেয়ের দিক।
আর কখনো কাছেও যাবে না। এমন একটা ভাব ধরল যেন পরের বউ ধরছিল। নেহাত পুরুষ মানুষ নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই তো এমন করে বসে। নিজের ভাবনা সাইডে রেখে গাড়ি স্টার্ট দেয়। গভীর রাত, রাজশাহীর শেখ বাড়ির দোতলার কর্নারের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে মাশরাফি। ঘুম নামক সঙ্গীটি আজকাল আর তাকে ধরা দেয় না। রাতটা প্রায়ই কাটে বাগানে ওই কর্নারটাতে। কিভাবে ঘুমাবে সে? দুটো জলজ্যান্ত মানুষের এত বড় ক্ষতি করে ঘুম কি আর আসে? যেদিন বাড়িতে পা রাখে মুনাওয়ার সাহেব ও ইশতিয়াক তাকে ধরে ধরে ঘরে নিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে সবাই যখন গভীর ঘুমে, তখন ব্যথায় জর্জরিত পাটাকে টেনে টেনে নিয়ে এগিয়ে যায় দরজার কাছে, ছিটকিনিটা খুলে স্ক্রাচের সাহায্য এগিয়ে যায় বাগানের দিকে। বাগানের একটা কোনায় তৈরি হওয়া নতুন কবরটার দিকে এগিয়ে গিয়ে খুব কষ্টে বসে এক পা ছড়িয়ে হাত বুলায় কবরটার উপরে। এই মাটির নিচেই শুয়ে আছে তার ছোট্ট বোনটা। কতদিন তার কথা শোনে না, কতদিন তার কাছে আবদার করে না। দুচোখ ঝাপসা হয়ে আসে। এক হাতের দ্বারা তা মুছে বলে, সোনা আমার, কেন চলে গেলি? সবাইকে দেখা দিলি, একটাবার ভাইটার মুখটা মনে পড়ল না? এত অভিযোগ ছিল ভাইর ওপর, শেষবার একটু দেখতেও দিলি না। তুই নাই, এটা যে মন মানতে চায় না। কেমনে সান্ত্বনা দেব রে বল? মনে আছে তোর ছোটবেলায় যখন হোঁচট খেয়ে হাত পা কেটে ফেলতি, তখন কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে এসে কত জনের নামে কত অভিযোগ করতি। ও ধাক্কা দিয়েছে, ও তোকে খেলতে নেয়নি। কিভাবে পারলি এত এত ব্যথা নিয়ে চুপচাপ সরে যেতে? দু চোখ থেকে অধরধারা বইছে, দুহাতে মুছে আবার বলতে শুরু করে, সোনা বাচ্চা আমার, কোথায় কোথায় ব্যথা লেগেছে দেখা না ভাইকে। ভাই কি বেশি ব্যথা দিছি? তাই রাগ করছিস? বলা ভাইকে, ভাই সব সারিয়ে দেব। কথা বল না পাখি, একটু কথা বল, একটু সাড়া দে না। আর ধমক দেব না তোকে, তোর সব কথা শুনব। ছোট্ট মাটির ঘরটা থেকে কোনো সাড়া আসে না। মাশরাফি পাগলের কাঁদতে থাকে। একসময় চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। লুটিয়ে পড়ে করবখানির উপরে। কত সময় ধরে সেখানে পড়েছিল তার হিসাব নেই। ভোরে যখন মুনাওয়ার সাহেব নামাজের জন্য বের হয়, তখন দেখতে পায় তাকে। এরপর থেকে প্রায় সময়ই তাকে সেখানেই পাওয়া যায়। সিরাত গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। এমন সময় সায়রা বেগম তার ঘরে প্রবেশ করে। সিরাত মাকে দেখে বলে, আম্মু তুমি কিছু বলবা? সায়রা, হ্যাঁ, কাল একবার সারাহকে নিয়ে হাসপাতালে যাবি? সিরাত, কেন আম্মু, ওর কি শরীর খারাপ লাগছে? উদ্বিগ্ন হয়ে ওঠে সায়রা। না, তবে ওকে রাজশাহী নিয়ে যেতে চাচ্ছি, তাই একবার ডাক্তার দেখিয়ে আনলে ভালো হয়। সিরাত কয়টা দিন আগে হাসপাতাল থেকে আসলো, এই অবস্থায় অতদূর জার্নি করবে ও? সায়রা, সমস্যা হবে না, তোর আব্বুকে বললে গাড়ি পাঠাবে, তাতেই ধীরে সুস্থে যাবে। সিরাত, কেন আম্মু, এখানে কি ওর কোনো সমস্যা হচ্ছে? সায়রা, তেমন কিছু না, ও থাকতে চাচ্ছে না, ওর নাকি দম বন্ধ হয়ে আসছে এখানে। সিরাত, আচ্ছা, নাহিলের বাবা আসলে বলে দেখি। সায়রা, ও শুনলে তো রাগ করবে। সিরাত, না শুনে উপায় নেই আম্মু। নিজেরা নিজেরা পাকনামি করতে গিয়ে একটা বিপদ ঘটালো, তখন কি হবে আম্মু? তুমি ওকে সারাদিন শুইয়ে না রেখে হুইলচেয়ারে বসিয়ে দিতে পারো, ও চাকা ঘুরিয়ে অন্তত এঘর ওঘর করতে পারবে। একটানা শুয়ে থাকতে কার ভালো লাগে? সায়রা, ভয় লাগে যদি পড়ে যায়। সিরাত, কিছু করার নেই আম্মু, ওকে ওতে অভ্যস্ত হতে হবে। ওর হাঁটা চলার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। তুমি মা, আমি বোন, আমরা সারাজীবন শুইয়ে বসিয়ে ঘোরালেও অন্যটা একটা সময় বিরক্ত হয়ে যাবে। আমি চাই না আমার বোন কারো বিরক্তর কারণ হোক। এটা তোমাকেও বুঝতে হবে। দুজনের চোখই ভেজা। কেউ যেন মানতে চাইছে না এই নিষ্ঠুর নিয়তি। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব ১৯। ঢাকা থেকে রাজশাহীর পথে রওনা করেছে রওনাফদের গাড়িটা। সেদিন সিরাত কথা বলে রওনাফের সাথে। বিচক্ষণ রওনাফ প্রথম একটু দ্বিমত করলেও পরে চুপ থাকে। রাতের খাওয়ার শেষে সিরাত ও সায়রা বেগম কথা বলছিল বসার ঘরে, তখন রওনাফ যায় সারার কাছে। সারা তখন বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল, মুখে একরাশ বিষণ্ণতার ছাপ। রওনাফ অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে। রওনাফ একটা চেয়ার টেনে বসে বিছানার পাশে। রওনাফ, রাতের খাবার খেয়েছ? সারাহ, জি ভাইয়া। রওনাফ, ঔষধ খেয়েছ? সারাহ, হ্যাঁ। রওনাফ, শুনলাম তুমি নাকি এখানে থাকতে চাইছো না?
সারাহ আসলে ভাইয়া এখানে আটকা জায়গায় আর ভালো লাগছে না। বাড়িতে তো খোলামেলা পরিবেশ। রওনাফও কিন্তু তোমার তো শরীর ভালো না, এই অবস্থায় অতদূর জার্নি করলে শরীর তো আরো খারাপ করবে। সারাহ কিছু বলে না, মাথা নিচু রেখেই হাত মোচড়ায়। রওনাফ তা দেখে আর বলে, চাচি বলছিল তুমি নাকি ঔষধ খেতে চাও না? সারাহ মাথা নামিয়ে রেখেই বলে, খাই তো, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে না। রওনাফ, এটা খুব খারাপ কথা। নিয়মিত ঔষধ না খেলে কি রোগ সারবে? প্রতিবার চেকআপে যখন রিপোর্ট একই রকম আসে তখন কি ভালো লাগে? সারাহ কিছু বলে না। রওনাফ, তুমি যেতে চাও ঠিক আছে, তবে যদি পরবর্তী রিপোর্ট ভালো হয় তবেই। না হলে এখানে এভাবেই থাকতে হবে। আর রিপোর্ট ভালো করতে হলে নিয়মিত ঔষধ খেতে হবে। সারাহ মাথা নাড়ে, মানে সে ঔষধ খাবে। পরদিন বিকালে সিরাত, সারাহ, রওনাফ, নাহিল ঘুরতে যায় কাছেই একটা পার্কে। ব্যস্ততার কারণে কারো সেভাবে বের হওয়া হয় না। অনেকদিন পর সারাহ খোলা আকাশে ঘুরতে এসে তার খুব ভালো লাগছে। খোলা আকাশ, মানুষজন, গাছপালা দেখতে পেয়ে ভীষণ খুশি। খুশি একটা জায়গায় এসে অপূর্ণ। যদি সে স্বাভাবিক থাকতো তাহলে অবশ্যই প্রতিটা রাইডে সে চড়ত। কোনটা বড়দের কোনটা বাচ্চাদের হিসাব করত না। সেদিন তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে, ছবি তোলে, বিভিন্ন ধরনের খাবার খায়, সন্ধ্যার পরে বাড়ি ফিরে আসে। সারার মনটা ভীষণ ভালো আজ। এসেই মায়ের সাথে জুড়ে দেয় আজকের ঘোরাঘুরি গল্প। সায়রা বেগমও মন দিয়ে শোনে সেসব। রাতে সিরাত সারাহকে সবার সাথে খেতে টেবিলে নিয়ে আসে। এতদিন সায়রা বেগম ওকে রুমেই খাওয়াতেন, না হলে সিরাত তার সাথে রুমে খেতে বসত। খাওয়ার টেবিলে সারাহ নাহিল আবারও পুরনো দিনের মতো খুনসুটি করল। আজ আর সায়রা বেগম বকলেন না, বরং দুচোখ ভরে দেখলেন। আজ তার দুই মেয়ের মুখেই হাসি। সিরাত আজ নিজ হাতে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। আজ রান্না হয়েছে কলিজা ভুনা, ডাল চচ্চড়ি, মুরগির পাতলা ঝোল। সায়রা বেগম মেয়ের সংসারে আজ প্রথমবার রাঁধলেন। সবাই রাতের খাবার বেশ মজা করেই খেয়েছে। খাওয়া দাওয়া শেষে বসার ঘরে বসে আড্ডা দিচ্ছে সবাই। রওনাফ নিজের ঘরে চলে গিয়েছে। আড্ডার নির্দিষ্ট কোনো প্রসঙ্গ নেই, সবই পুরনো দিনের আলাপ। এক পর্যায়ে চলে যায় রওনাফের প্রথম বিয়ের ঘটনায়। সায়রা বেগম বলেন, যখন রওনাফ আর নাহিলের মায়ের সম্পর্কের কথা বড় ভাইজানের কানে যায় তার তো সে কি রাগ। সে তো কোনোভাবেই মানবেন না ওইদিকে নাহিলের মায়ের বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ি থেকে। রওনাফও সে মেয়েকে ছাড়া বিয়ে করবে না। একুইন কাউকে কিছু না জানিয়ে মাত্র 22 বছর বয়সে বিয়ে করে নেয় নাহিলের মাকে। সারাহ বেশ উৎফুল্লতার সাথে জিজ্ঞেস করে, আম্মু তখন আমি আর আপু কতটুকু ছিলাম? সায়রা, তোর বয়স 7 কি 8, আর সিরাতের 9 বা 10 এইরকম হবে। সারাহ, তারপর কি হলো? সায়রা, তারপর আর কি, কয়েক মাস যেতেই জানাজানি হয়ে যায়। বড় ভাইজান আর তোর আব্বু ঢাকায় আসে, তারপর সে কি ঝামেলা, মেয়ের বাড়ির লোকেরাও জেনে যায় ততদিনে। কেউ কাউকে মানে না, কত ঝামেলা। এর মাঝে খবর আসে নাহিলের না গর্ভবতী। কি আর করার, তখন তোর বাপ চাচারা মেনে নেয়। মেয়ের বাড়ি থেকে কোনোভাবেই মানে না। অল্প বয়সী বেকার ছেলের হাতে কেউ মেয়ে দিতে চায়। কিন্তু আমাদের রওনাফ তো লাখে একটা ছেলে, কত পরিশ্রম করে সংসারটা চালায়। স্ত্রী সেবা করে। নাহিলের মায়ের সাথে তখন প্রায়ই কথা হতো। খালি বলতো গর্ভবতী হওয়ার পর রওনাফ তাকে কোনো কাজেই হাত দিতে দেয় না। সকালে উঠে রান্নাবাড়া সেরে খাইয়ে মেডিকেলে নিয়ে যেত। দুজনেই তখন মেডিকেলে পড়ে। আবার ক্লাস শেষে এসে সব কাজ সেরে বিকেল একটা কোচিং সেন্টারে পড়াতো। সন্ধ্যার পর বাসায় বাসায় গিয়ে টিউশনি করাতো। বাপ চাচার উপর জেদ ধরে একটা টাকা নিত না। হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা টিকিয়ে রেখেছিল। এরপর নাহিল হলো। পড়ার চাপ, সংসার খরচ বেড়ে যায়, তখন এক প্রকার হিমশিম খেত ছেলেটা। তবুও কখনো কারো কাছে 2 পয়সা চায়নি। কখনো মুখে কষ্ট বা রাগের ছাপ দেখিনি। সব সময় হাসি খুশি থাকত। কিন্তু শেষ পর্যন্ত কি হলো আল্লাহ জানে, দুজন আলাদা হয়ে গেল। এরপর দুজন আলাদা হয়ে গেল। ছেলেটাকে কত কষ্টে নিজের কাছে রাখল। এরপর থেকেই হাসিখুশি ছেলেটা সবার থেকে দূরে চলে গেল। সিরাত এত সময় ধরে চুপ করে শোনে। হৃদয়ের কোনো কোণে হয়তো সূক্ষ্ম চিনচিনে ব্যথা অনুভব হয়। মুখের অদ্ভুত এর গম্ভীরতায় ছেয়ে যায়। চোখে জ্বালা শুরু হয়। মা বোনকে ঘরে পাঠিয়ে নাহিলকেও পাঠিয়ে দেয় তার বাবার কাছে। নাহিল কোনো বাক্য ব্যয় না করে চলে যায় নিজের ঘরে।
রওনাফ ছেলেকে নিয়ে ঘুম পোড়ায় অনেকক্ষণ হয়ে গেলেও যখন সিরাত আসে না তখন সে ঘরের বাইরে পা রাখে। দেখতে পায় বসার ঘরে চায়ের কাপ হাতে সিরাতকে। এগিয়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। সিরাতের কোনো হেলদোল নেই, সে নিজের ভাবনায় ব্যস্ত। রওনাফ গিয়ে সিরাতের পাশ ঘেঁষে বসে। সিরাত পাশে কার অস্তিত্ব টের পেয়ে একটু হকচকিয়ে যায়। ঘুরে তাকায় রওনাফের দিকে। রওনাফ তার হাতে চা দেখে বলে, এই রাতে চা নিয়ে বসেছ কেন? সিরাত একটু মাথা ব্যথা করছিল তাই। রওনাফ চোখমুখ তো লাল হয়ে গেছে। মাথা কি বেশি ব্যথা করছে? ঔষধ দিব? সিরাত না চা খেলেই ঠিক হয়ে যাবে। রওনাফে মাথা ব্যথা চায় কমবে না। কি নিয়ে টেনশন করছো এত? সিরাত কই তেমন কিছু না। সারাহকে নিয়ে একটু চিন্তা হয় এই আর কি। রওনাফ আচ্ছা বলে চুপ হয়ে যায়। সে দেখেছে তখন মেয়েটা ওইসব কথা শুনে কিভাবে অস্থির হয়ে উঠেছিল। তার চোখ অন্য কিছু বলছিল। রওনাফ বসার ঘরে আসতে গিয়েও তাদের আলোচনা শুনে থেমে যায়। যদিও সায়রা বেগমের এমন কাজে সে বেশ অসন্তুষ্ট হয়। মা হয়ে কিভাবে তার স্বামীর আগের সংসারের গল্প মেয়ের কাছে করতে পারে। সেখানে নাহিলও ছিল। তবে সে আটকায় না, এত বছর পর সিরাতের মা তার সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলছে এটাই অনেক। আরও একটা বিষয়ের জন্য সে আর এগোয় না, দরজায় দাঁড়িয়েই পুরো দৃশ্য অবলোকন করে। মাথা নিচু রেখেই বলে, সে আমার অতীত, তাকে ভেবে কষ্ট পাওয়ার কিছু নেই। তুমি আমার বর্তমান, আমার আমার ছেলের সবটা ঘিরেই তুমি। সিরাত তার কথায় দ্বিতীয়বার চমকায়। সে কিভাবে কথা জানল? সে কিছু বলে না। এতদিনে একবারও আমি নিজে থেকে কখনোই নাহিলের মায়ের কথা তোমার সামনে তুলিনি। টুকটাক যা এসেছে তা তোমার বিভিন্ন কথা প্রসঙ্গে। কারণ আমি কখনো চাইনি আমার অতীত তোমাকে কষ্ট দিক। আমার অতীত আমার বর্তমানকে নষ্ট করে। সিরাত, আমি তেমন কিছু ভাবছিলাম না। রওনাফ, আমি জানি তুমি হয়তো মন থেকে এখনো স্বাভাবিক হতে পারছো না। তবে বাঙালি মেয়েরা স্বামীর সাথে অন্য নারীকে জড়িয়ে কোনো কথা হজম করতে পারে না। তুমিও একজন মেয়ে মানুষ, বাকিটা বুঝে নাও। সিরাত, এমন কিছু না। রওনাফ, যাই হোক, তবে কখনো এটা নিয়ে কষ্ট পাবে না। তার সাথে আমার একটা রঙিন সংসার ছিল। আমি কখনো অস্বীকার করব না যে তার সাথে আমি খারাপ ছিলাম। তবে সে আমার অতীত, বর্তমানে তার কোনো ছাপ নেই আর আমি পড়তেও দিব না। তাকে আমার সন্তানের মা হিসেবে এখনো সম্মান করি আর সারা জীবন করব। কারণ তার জন্যই আজ আমি আমার ছেলেকে পেয়েছি। তবে প্রাক্তন হিসেবে তার প্রতি আমার কোনো অনুভূতি নেই। না ভালোবাসা, ঘৃণা বা রাগ। সে এক পর্যায়ে এসে থামে। আবার বলতে শুরু করে, আমার বর্তমান ভবিষ্যৎ সবটা জুড়ে তোমার বসবাস। জানি না তুমি আমাকে কতটুকু অনুভব করো, তবে একজন সঙ্গী হিসেবে আমার তোমাকে নিয়ে যে অনুভূতি আছে তা অস্বীকার করব না। এখন তোমার মনে হতে পারে একটা সময় যাকে ভালোবাসতাম তাকে একবারে মুছে কিভাবে অন্য জনকে জায়গা দিতে পারি। আসলে একেই বলে পুরুষ মানুষ, এদের মনে জায়গায় অভাব নেই। তবে প্রত্যেকের জন্য জায়গাটা আলাদা আলাদা। রওনাফ আবারও থামে। এরপর বলে, তার প্রতি যে আমার অনুভূতি একদম নেই তা ভুল। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল। হয়তো দিনে দিনে তা চাপা পড়েছে, তবে আমি নিশ্চিত তাকে দেখলে, তার কথা শুনলে আজও একটু হলেও আমার হৃদয় কাঁপন ধরাবে। সিরাত পুরো সময়টা মাথা নিচু করে রাখে, তার চোখ দুটো ছলছল করছে। সেভাবেই বলে, মনে আছে একদিন আমাকে বলেছিলেন আপনার প্রতি আমার সব ধরনের অধিকার আছে। আজ প্রথমবার সেই অধিকার চর্চা করতে চাই। সেই অধিকার থেকে একটা প্রশ্ন করি? রওনাফের কপালে কিঞ্চিত চিন্তা রেখা দেখা যায়। তবুও কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, অবশ্যই। সিরাত এবার সরাসরি তাকায় রওনাফের দিকে, তাকিয়ে বলে, আমি যতদূর শুনেছি আপনাদের প্রেমের বিয়ে। তাহলে 4 বছরের মাথায় বিচ্ছেদ কেন হলো? রওনাফ ধারণা করেছিল সে একদিন না একদিন সিরাতের দিক থেকে এমন একটা প্রশ্নের মুখোমুখি হবে। তবে সে দিনটা যে আজই তা বুঝতে পারিনি। তবুও নিজেকে সামলে বলে, বনিবনা হয়নি তাই। সিরাত, আপনার চোখ তো ভিন্ন কথা বলে। রওনাফ, চোখের ভাষাও পড়তে শিখে গেছো। শুধু স্বামী বলে মানতে পারছো না। সিরাতকে বলল, মানতে পারছি না? এই তো বেশ সংসার করছি। 24 ঘন্টা একসাথে থাকছি। রওনাফ, একসাথে পাশাপাশি থাকলেই স্বামী স্ত্রী হয় না। তুমি আমি এত কাছে থেকেও দেখা কত দূরে। আমাদের কত অমিল। স্বামী স্ত্রী মানে কি শুধু এক ঘরে থাকা? সিরাত, আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন।
রওনাফ কথা ঘুরাচ্ছি না। আসলে আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। সে এখন একজন পরনারী, তার সম্পর্কে আমার বলার কিছুই নেই। সিরাত, আপনি কিন্তু আমাকে অধিকার দিয়েছেন আপনাকে প্রশ্ন করার। আমি আমার অধিকার থেকেই প্রশ্ন করছি। রওনাফ, যেদিন মনে হবে আমি তোমার স্বামী হয়ে উঠতে পেরেছি সেদিন আমার অতীত সম্পর্কে তোমার যা জানার আমি তোমাকে জানাবো। বর্তমানে তুমি আমি কেবল বন্ধু। বন্ধুর কাছে নিশ্চয়ই আমি আমার সন্তানের মায়ের দোষ বর্ণনা করব না। একটু থেমে আবারও বলে, তবে এটুকু জেনে রাখো তোমার স্বামী নির্দোষ ছিল। যা ঘটেছে তাতে আমি কেবল ভুক্তভোগী ছিলাম। আশা করি ভবিষ্যতে যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হও তবে কখনো আমাকে ঘৃণার চোখে দেখো না, আমার উপর সন্দেহ রেখো না। তুমি অবিশ্বাস করলে আমার আর কোনো ভরসার জায়গা থাকবে না। রওনাফ উঠে চলে যায় যেতে বলে, রাত অনেক হয়েছে, ঘুমাতে এসো। রওনাফ চলে যায়, সিরাতকে রেখে যায় অথই সাগরের মাঝে, যেখানে কোনো কুলকিনারা পাচ্ছে না সে। 15 দিনের মাথায় সায়রা ও সিরাত মিলে সারাহকে নিয়ে হাসপাতালে যায়। সারাহ আজ ভীষণ চিন্তিত, যদি রিপোর্ট ভালো না আসে তবে সে রাজশাহী যেতে পারবে না। সে এই কদিন বেশ পরিশ্রম করেছে, বাকিটা আল্লাহ ভরসা। ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। চেক আপ করা শেষ, রিপোর্ট বিকালে রওনাফ যাওয়ার সময় নিয়ে যাবে। সারাহকে বিকাল থেকে বেশ চিন্তিত। তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা লক্ষ্য করেছে সায়রা বেগম। বেশ কয়েকবার অস্থিরতা কারণ জানতে চাইলেও সে বলে না তেমন কিছু। সন্ধ্যার পরপরই কলিং বেল বেজে ওঠে, সিরাত নিজের ঘরে পড়ছে। সায়রা বেগম রাতের জন্য খাবার গরম করছে। নাহিল ও সারাহ সিরাতের ফোন নিয়ে কার্টুন দেখছে আর চিপস খাচ্ছে। কলিং বেলের শব্দ সারাহ উঠতে যায়, তখনই টের পায় সে আর আগের সারাহ নেই। এই সারার এক গ্লাস পানি এগিয়ে খাওয়ারও ক্ষমতা নেই। তাই নাহিলকে বলে, আব্বু যা তো একটু দেখ কে এসেছে। নাহিল, মিশু আর দিদা আছে, তারা খুলে দিবে। সারাহ, একটু যা বাপ, দেখে আয়, আমি পারলে কি তোকে বলতাম বল। নাহিল, ও সারা ফুপি, যাচ্ছি। নাহিল দৌড়ে যায় বসার ঘরের দিকে। দেখে দিদা আগেই দরজা খুলে দিয়েছে, তার বাবা এসেছে। সে দৌড়ে গিয়ে তার কোমর জড়িয়ে ধরে। রওনাফ ছেলেকে কোলে তুলে নিয়ে বলে, কি করছিলে, পড়তে বসেছ? নাহিল একটু মোচড়ায় বলে, বাবা আসলে বসতেই যাচ্ছিলাম, কিন্তু মিশু পড়ছে, দিদা রান্নাঘরে, সারা ফুপি একা একা ছিল তাই তার কাছে গিয়েছিলাম। রওনাফের কপালে ভাঁজ পড়ে বলে, তা ফুপির কাছেই তো বসতে পারতে বই নিয়ে। এখন মাম্মার পাশে গিয়ে পড়তে বসো, আর একদম তাকে বিরক্ত করবে না। সামনে পরীক্ষা আছে ওর। নাহিলকে কোলে নিয়েই ঘরে ঢোক। সিরাত এক নাগারে পড়ে যাচ্ছে উপরের ছাদের দিকে চোখ বন্ধ রেখে। রওনাফ ছেলেকে নামিয়ে দেয়। নাহিল বিছানার উপর থেকে ব্যাগ আনতে গেলে এই সুযোগে রওনাফ এগিয়ে যায় সিরাতের দিকে। সিরাত আগেই টের পেয়েছে ঘরে কেউ এসেছে, তবে তাকে যে এ সময় কেউ বিরক্ত করবে না সে নিশ্চিত। রওনাফ এগিয়ে গিয়ে সিরাতের কাছে যায়, ঝুঁকে তার কপালের মধ্যখানে অধর জোড়া ছোঁয়ায়। তার স্থায়িত্ব ছিল 1-2 সেকেন্ড, সাথে সাথে সরে আসে। অনাকাঙ্ক্ষিত ছোঁয়ায় ঘাবড়ে যায় সিরাত, সাথে সাথে চোখ খুলে তাকায় ঘরে আশেপাশে নাহিল যে বিছানায় ছড়ানো ছিটানো বই গোছাচ্ছে। আর রওনাফ সে কাবার্ড থেকে কাপড় বের করছে। যা বোঝার সে বুঝে নেয়। সে কিছু না বলে আবার পড়ায় মন দেয়। সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 20। শিকদার বাড়িতে যেন আজ উৎসবের আমেজ লেগেছে। সকাল থেকে বাড়ির মেয়ে বউরা ব্যস্ত রান্নাবান্নার কাজে। রাবেয়াও এসেছে, অন্যদিকে মনিরা ও তার পরিবারকেও আসতে অনুরোধ করেছে আজমল শিকদার। মুনাওয়ার সাহেব জানিয়েছে তারা যাবে। আতিয়া গতকালই কাজের মানুষদের দিয়ে 2টি রুম পরিষ্কার করিয়েছে। একটি রওনাফদের রুম, অন্যটা নিচে সারার জন্য। তার ঘর উপরে হলেও এ অবস্থায় বারবার ওঠানো নামানো তার জন্যই কষ্টকর হবে, তাই নিচেই তার জন্য ঘর পরিষ্কার করা হয়েছে। দুপুরের পরপর রওনাফদের গাড়িটা এসে থামে শিকদার বাড়ির সামনে। প্রথমেই বেরিয়ে আসে রওনাফ। এরপর একে একে অন্যরা বের হয়। সবার শেষে বের করা হয় সারাহকে। বাড়িতে প্রবেশ করার পর দেখে ঘর ভর্তি লোকজন। সারাহ, সিরাতের নানা বাড়ি থেকেও আত্মীয়রাও এসেছে। ড্রয়িং রুমে কিছু সময় কথাবার্তা চলে, এরপর আজমল শিকদার যার যার রুমে যাওয়ার নির্দেশ দেন। কেননা সবাই ক্লান্ত, এসব আলোচনা পরে নিরিবিলি করা যাবে। সারাহকে সায়রা বেগম নিচতলার ঘরটায় নিয়ে যায়, সাথে আছে মিথিলা। 2 ননদকে বোনের মতো দেখে সে।
সায়রাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে সে সারাহকে পোশাক পাল্টাতে সাহায্য করে। পানি এনে মুখ, হাত, পা মুছে দেয়। শীত বেশ ভালোই পড়েছে তাই আর পানির সংস্পর্শে নেওয়ার রিস্ক নিল না। সব কাজ সেরে বিছানায় আধশোয়া করে বসিয়ে রেখে সে ঘর থেকে বেরিয়ে আসে। এদিকে তার অনেক কাজ রয়েছে। সারার এখন বিশ্রাম প্রয়োজন। সিরাত নাহিলকে সাথে নিয়ে ঘরে যায়, লাগেজ খুলে নাহিলের জামা কাপড় বের করে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে তার এবং রওনাফের কাপড়ও বের করে। আজ প্রথমবার সিরাত রওনাফের দেওয়া সেই চাদরটা পরে। রওনাফ এক প্রকার জোর করেই পরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলের বিনুনি খুলছে আর নিজের গায়ে জড়ানো শালটার দিকে চোখ বুলোচ্ছে। রওনাফ শিকদার পছন্দ বরাবরই সুন্দর। কেনার সময় বলেছিল এটা তাকে মানাবে। ঠিক সেটাই হলো, সত্যিই চাদরটা তাকে মানিয়েছেন। ভেবেছিল জ্যাকেট, লং কোট, হুডি এসবের বাইরে সে কিছু পরেনি, হঠাৎ নতুন কিছুতে তাকে মানাবে না। তার ভাবনা চিন্তার মাঝে ঘরে প্রবেশ করে রওনাফ। সে বেশ ক্লান্ত, সারাপথ গাড়ি চালিয়ে এসেছে। শরীর যেন ভেঙে আসছে। সিরাত তার দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকায়। ক্লান্তি যেন তার চোখে মুখে ধরা দিচ্ছে। সিরাত, আপনার কি শরীর খারাপ লাগছে? রওনাফ, না তেমন কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। সিরাত যান, তাহলে আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নিন। বিছানার ওপর কাপড় বের করা আছে। রওনাফ মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে খানিকটা এলোমেলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। সিরাত পুরো সময়টা তার দিকে তাকিয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে শরীরে কোনো সমস্যা হয়েছে, আর বলছে তেমন কিছু না। দুপুরে খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সিরাত আর ঘরে যায় না, সে যায় সারার ঘরে। সেখানে আগে থেকেই ইয়াস, ইনান, নাহিল ছিল। তারা চারজন মিলে আজগুবি গল্প জুড়ে দিয়েছে। সেও যোগ দেয় তাদের সাথে। তাদের আড্ডার মাঝে এসে হাজির হয় রাবেয়া ও মিথিলা। তাদের মধ্যে এখনো সেই ভুল বোঝাবুঝির রেশ রয়েছে। তাই কেউ কারো সাথে চোখে চোখ রেখে কথা বলছে না। সিরাতি আগ বাড়িয়ে তাদের সাথে কথা বলে। কেননা যা হওয়ার তা হয়ে গেছে, এখন তা ধরে রেখে কি লাভ, তাতে তো আর কিছু পরিবর্তন হবে না। তাকে সহজভাবে কথা বলতে দেখে তারাও আস্তে আস্তে সহজ হয়ে যায়। বিকেলে মনিরা তার পরিবার নিয়ে আসে। মাশরাফিকেও ধরে বেঁধে নিয়ে আসে। সে কোনো মতেই আসতে চায়নি। এই পরিবারের মানুষগুলোর সাথে চোখ মেলাতে তার বড়ই কুণ্ঠা বোধ হয়। তাই তো আসতে চায়নি। তবুও বাবা মায়ের জোরাজুরিতে আসতে হয়েছে তাকে। মাশরাফির পায়ের অবস্থা আগের চেয়ে ভালো, এখন স্ক্র্যাচ ছাড়া হাঁটতে পারে। তবে পায়ে কিছুটা টান পড়ে। একটু কষ্ট হয়, তবে সে মানিয়ে নিয়েছে। সন্ধ্যার পর সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সেখানে উপস্থিত আছে বাড়ির সব ছেলে মেয়েরা, কেবল রওনাফ ছাড়া। সন্ধ্যার পর থেকে তার আর দেখা পাওয়া যায়নি। সে নিজের ঘরেই আছে। অনেকদিন বাদে এভাবে আড্ডা দিচ্ছে তারা। এখানে সবচেয়ে বেশি মিস করছে যাকে, সে হলো মাহিরা। সারার মনটা এ কারণে বেশ ভার। মাহিরা আর সে সমবয়সী হওয়ায় দুজন সবসময় একসাথে থাকত। আজ তার সখী নেই, তাই এই আড্ডায় সে বড়ই উদাসীন। ইশতিয়াক সবাইকে তাড়া দিয়ে নিচে নিয়ে আসে রাতের খাবারের জন্য। রাত বেড়েছে, তার সাথে সাথে ঠান্ডার প্রকোপ বেড়েছে। তাই সবাইকে ডেকে নিয়ে আসে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বড়রা এক জায়গায় হয়ে আলোচনায় বসেছে। আলোচনার বিষয়বস্তু হলো মাহিরা। তার মৃত্যুর পর মাশরাফি ও সারার অসুস্থতার কারণে মাহিরার উদ্দেশ্যে কিছুই করা হয়নি। আজমল, দেখ, মুনাওয়ার মিলাদ দেওয়া তো বেদায়াত। আর একজন মানুষের মৃত্যু তো সুখের কিছু নয় যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাওয়াত করে আয়োজন করে খাওয়াবে। ইশতিয়াক, খাইয়েও কোনো লাভ নেই, তারা দোয়া তো দূর, খাবারের সমালোচনাটাই বেশি করবে। কে ভাগে পায়নি, কোন তরকারিতে লবণ বেশি কোনটায় কম, এসব ধরে বেরাবে। আরাফাত, এর চেয়ে গরিব মিসকিন খাওয়ানোটাই উত্তম। আজমল, এটা তুমি ঠিক বলেছ। তবে আমি ভাবছি শুধু না খাইয়ে কিছু দানও করা উচিত। মুনাওয়ার, হ্যাঁ ভাইজান। আমি ভাবছি যদি কয়েকটা এতিমখানা হাফেজি মাদ্রাসায় খাওয়ানো যায়, সাথে তাদের প্রয়োজনীয় জিনিস দেওয়া যায়, তাহলে তাদেরও উপকার হবে, আর যতদিন সেগুলো ব্যবহার করে তারা উপকৃত হবে, ততদিন আমার মেয়েটার জন্য দোয়া করবে। আজমল, এটা ভালো বলেছ। তাহলে এই কথাই থাকুক, বাকিটা ছেলেদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওরা গিয়ে দেখে আসলো মাদ্রাসাগুলোতে কি লাগবে না লাগবে। তাদের সাথে কথাও বলে আসবে না হয়। কি বলো মুনাওয়ার? মুনাওয়ার ঠিকই বলেছেন ভাইজান। কাল তাহলে আপনি ওদের সাথে এই বিষয়ে আলোচনা করেন। যত দ্রুত পারা যায় কাজটা সেরে ফেলা দরকার।
আজমল আচ্ছা এবার যাও যে যার ঘরে রাত হয়েছে অনেক। তাদের আলোচনার সমাপ্তি ঘটে এখানেই। অন্যদিকে সিরাত বেশ রাত পর্যন্ত সারার ঘরে গল্প করে রাবেয়া মিথিলা আতিয়ার সঙ্গে। তাদের কথাবার্তার মূল বিষয়ই ছিল অ্যাক্সিডেন্ট। ব্যথিত মনে যে যার ঘরে চলে যায়। নাহিল আজ অনেকদিন পর তার দাদুর সাথে শুয়েছে। তার দাদা একটু রাগী হলেও তাকে অনেক ভালোবাসে। এই যে যত সময় জেগে থাকবে তত সময় তাকে অনেক গল্প শোনায়। তার বাবার ছোটবেলার গল্প, তার ছোটবেলার গল্প, বাড়ির সবার গল্পই সে মোটামুটি শুনে ফেলেছে। গম্ভীর আজমল শিকদার যেন নাতির কাছে এলে বাচ্চা হয়ে যায়। দুজনে বেশ খুনসুটি করে। আজমল শিকদারের এই দিকটা হয়তো বাড়ির সকলেরই অজানা, কেবল নাহিলই জানে তা। সিরাত ঘরে এসে দেখে রওনাফ মোটা একটা কম্বল মাথা থেকে পা পর্যন্ত টেনে কাত হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। সে একবার ভাবে একবার ডাক দিবে, আবার কি মনে করে আর ডাকে না। রাতের কাজ সেরে লাইট অফ করে বিছানায় উঠে আসে। কাবার্ড থেকে আর একটা পাতলা কম্বল এনে জড়িয়ে শুতে যাবে তখনই পাশ থেকে একটা জড়ানো কণ্ঠ ভেসে আসে। মাথাটা একটু টিপে দিবে? গলায় ছিল একরাশ আকুতি। সিরাত তার কথা স্পষ্টভাবে বুঝল না। সে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি বলছেন? শরীর খারাপ লাগছে আপনার? সে তার মুখের উপর থেকে কম্বল সরিয়ে কপালে হাত ছোঁয়ায়, সাথে সাথে হাত সরিয়ে আনে। শরীর গরম আগুন হয়ে আছে। দুপুরে তাকে দেখেই সে কিছু হলেও আন্দাজ করেছিল। দুপুরে কোনোরকমে কয়টা খেয়ে যে রুমে ঢুকেছে আর বের হয়নি। সবার সাথে থেকে সিরাত বলেই বসেছিল তার কথা। মনে মনে নিজেকে বেশ কয়েকটা গালি দিল। লোকটা তার কত খেয়াল রাখে, আর সে কি করল? এই যে লোকটা রাতে খায়নি, দুপুর থেকে ঘর থেকে বের হয়নি, একবার তো একটু খোঁজও নিতে পারত। রওনাফ আবারও বলে, দাও না মাথাটা টিপে, খুব মাথা ব্যথা করছে। সিরাতের সংবাদ ফিরে পায়। সে তাড়াহুড়ো ঘুরে এগিয়ে যায় তার কাছে, প্রায় শরীর ছুঁই ছুঁই হয়ে পা মেলে বসে। হাত দুটো এগিয়ে নেয় মাথার দিকে, আলতো হাতে কপালের এক মাথা থেকে আরেক মাথা টিপে দিতে থাকে দুই হাতে। চুলগুলো একটু টেনে দাও। সিরাত এবার চুলগুলোও টেনে দেয়, তবে বেশ আলতো ভাবে। ভাবে জ্বর হলে পুরো শরীর ব্যথা করে তার, তাই সবার হয়তো করে এই ভেবেই আস্তে আস্তে টেনে দেয়। রওনাফ বেশ বিরক্ত হয় তার কাজে। বলে, চুল টানতে বলেছি, ঘুম পড়াতে বলিনি। জোরে জোরে টানো। সিরাত এবার জোরে জোরে চুল টেনে দেয়। আরাম পেয়ে রওনাফ মাথার নিচের বালিশটা টেনে এনে সিরাতের কোলে রাখে এবং তাতে নিজের মাথাটা রাখে। সিরাত তার কাজে একটু চমকায়, তবে কিছু বলে না। সে তার কাজ অব্যাহত রাখে। বেশ কিছু সময় পর রওনাফের সাড়া পায় না, ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই পাশ থেকে আর একটা বালিশ নিয়ে পাশে রেখে রওনাফের মাথাটা আস্তে তুলে বিছানায় রাখতে যাবে তখনই রওনাফ এক হাতে পেছনের দিক থেকে সিরাতের কোমর জড়িয়ে ধরে। সিরাত কেঁপে উঠে মাথাটা ছেড়ে দেয়। এতে রওনাফ বেশ ব্যথাও পায়। মুখ থেকে উচ্চারিত হয় ব্যথাতুর একটু আওয়াজ। কোথায় যাচ্ছ? সিরাত আমতা আমতা করে বলে, একটু জলপট্টি দেব ভাবছি, তাই পানি আর বাটি আনতে যাচ্ছিলাম। রওনাফ, কোথাও যেও না, কাছেই থাকো। গভীর আবেগ মিশিয়ে কথাটা বলে, সাথে ছিল একরাশ অসহায়ত্ব। সিরাত, আপনার তো অনেক জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, একটু জলপট্টি দিলে আরাম লাগবে। রওনাফ, এভাবেও আমি বেশ আরাম পাচ্ছি। সিরাত, 5 মিনিট সময় দেন, আমি যাব আর আসব। রওনাফ যেন নাছোড়বান্দা মুখে বিরক্ত ফুটিয়ে বলে, না। সিরাত বারবার জোরাজুরি করাতে রওনাফ অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দেয়। সিরাত উঠে ঘরের বাইরে যায়। 5 থেকে 7 মিনিটের মাথায় বাটিতে পানি, একটা কাপড় আর একটা প্লেটে খাবার নিয়ে হাজির হয় রুমে। খাবার প্লেটটা পাশের ছোট টেবিলে রেখে রওনাফের একপাশে বসে কাপড় ভিজিয়ে কপালে দেয়। বেশ অনেকটা সময় ধরে জলপট্টি দেয়। সিরাত হঠাৎ করে এমন ভয়াবহ জ্বর বাঁধালেন কি করে? রওনাফ, জানিনা, হঠাৎই হয়ে গেল। সিরাতে জ্বর হঠাৎ করেই আসেনি, পূর্ব পরিকল্পনা করেই এসেছে। শীত পড়ছে থেকে তো দেখলাম না একটা মোটা কাপড় পরতে, ফুল হাতার গেঞ্জি পরে ঘোরেন। এতে যে শুধু জ্বর আসছে এটা আপনার কপাল, যদি জ্বরের ভাই ব্রাদার সাথে নিয়ে আসতো তখন শিক্ষা হতো। রওনাফ, কেন, শুধু জ্বর এসেছে বলে কি তোমার কষ্ট হচ্ছে? ভাই ব্রাদার নিয়ে আসলে খুশি হতে? সিরাত, অবশ্যই হতাম। জ্বরে সপ্তাহ 2 পড়ে থাকলে যদি আপনার শিক্ষা হয়। সারাদিন ছেলের উপর আমার উপর এক একটা হুকুম জারি করেন। নিজের বেলায় 16 আনা মাফ। কেউ আপনার উপর হুকুম চালায় না বলেই আপনি নষ্ট হয়ে যাচ্ছেন।
রওনাফ আমি নষ্ট হয়ে যাচ্ছি? অবাক হয়ে প্রশ্ন করে। সিরাত তাছাড়া কি নিজের দিকে কোনো খেয়াল দেন? যদি কারো হুকুমে চলা লাগতো তাহলে আমার আর নাহিলের মতো সোজা হয়ে যেতেন। রওনাফ তুমি আছো তো? তুমি চালাও হুকুম, আমি বাধ্য স্বামীর ন্যায় সব মেনে নেব। মুচকি হেসে কথাটা বলে। এতে যেন সিরাত খানিকটা লজ্জা পেল। সে আর কথা বাড়ায় না, কপালে হাত দিয়ে দেখে কিছুটা সহনীয়। এবার সে কাপড় সরিয়ে বাটিতে রেখে খাবারের প্লেটটা হাতে নেয়। সিরাত একটু উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে পারবেন? রওনাফ চোখ খুলে তার দিকে তাকায়, চোখগুলো বেশ লাল। রওনাফ খাবো না। সিরাত অল্প এনেছি, খেয়ে নিন। খেয়ে ঔষধ খেলে দ্রুত সেরে উঠবেন। রওনাফ মুখে কিছু ভালো লাগছে না, তিতা হয়ে আছে। রেখে এসো, খাবো না বলে আবারও চোখ বুজে নেয়। সিরাত এই আপনি না বললেন আমার কথা শুনবেন। তাহলে শুনছেন না কেন? চোখ বন্ধ রেখেই বলে। তুমি কি কথাটা সিরিয়াসলি নিয়ে নিয়েছ? সিরাত আপনি মানুষটা আসলেই নষ্ট। প্লেট রেখে ওয়াশরুমে চলে যায়, হাত ধুয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে এগিয়ে রওনাফের এক হাত ধরে টেনে বলে, ওঠেন, না হলে বড় চাচাকে ডেকে আনব। তখন 2-4টা ঝাড়ি খেলে এমনিই খাবেন। রওনাফ তার টানাটানিতে উঠে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। সিরাতও তার সোজাসুজি সামনে বসে প্লেট নিয়ে ভাত মেখে মুখের সামনে ধরে। রওনাফ বোধ হয় একটু অবাকই হল। এত সময় ধরে মেয়েটার কাজকর্ম হজম করতে পারলেও এটা আশা করেনি। সিরাত হা করেন, নিচ্ছেন না কেন? রওনাফ আর কথা বাড়ায় না, চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার শেষে মুখ ধুইয়ে দেয়। প্লেট রেখে এসে রওনাফের থেকে শুনে ঔষধ এগিয়ে দেয়। রওনাফ বিনাবাক্যে খেয়ে নেয়। রওনাফ শুয়ে পড়ে, সিরাতও লাইট অফ করে কম্বল টেনে শুয়ে পড়ে। দুজনে দুদিকে উল্টো ঘুরে শুয়ে আছে। রওনাফ ভাবে একটা সংসার এগিয়ে নিয়ে যেতে কি কেবল দুটো মানুষেরই ভালোবাসা বাধ্যতামূলক? তারা তো ভালো না বেসেও বেশ আছে। এই যে একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে যাচ্ছে। দুজনের প্রতি দুজন দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে, এর চেয়ে বেশি কি প্রয়োজন? দায়িত্ব আর প্রয়োজন পূরণ হলেই তো সংসার সুন্দর। জীবনের এই জটিল সমস্যা সমাধান করতে করতেই একটা সময় নিদ্রায় তলিয়ে যায় সে। সমাপ্তির প্রণয়। দিলশাদ ও রওজা। পর্ব 21। 180+ এলার্ট। পরদিন সকালের নাস্তা করে বসার ঘরে বসেছে আলোচনা সভা, আবার মতো বিনিময় সভাও বলা চলে। সেখানের উপস্থিত আছে বাড়ির সকলে। ইতিমধ্যে সবাই জেনে গেছে কেন সকাল সকাল আজমল শিকদার সকলকে এখানে ডেকেছেন। নীরবতা ভাঙেন আজমল শিকদার। তিনি বলেন, তোমরা সবাই জানো তোমাদের কেন ডাকা হয়েছে এখানে। তবুও আবারও বলি, আমি মুনাওয়ার ও আরাফাত ঠিক করেছি মাহিরার উদ্দেশ্যে এতিমখানায় খাওয়াবো এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান করব। এখন তোমরা কি বলো? ইশতিয়াক ভাইজান, আপনারা যা ভেবেছেন তা নিঃসন্দেহে খুবই চমৎকার। তবে কি দেওয়া হবে বা কি খাওয়ানো হবে তা কি ঠিক করা হয়েছে? মুনাওয়ার না, এজন্যই সবাইকে ডাকা। তোমরা সবাই সবার মতামত জানাও। সবার মতের ভিত্তিতেই সব ঠিক করা হবে। রামিম আব্বু, আপনারা কিছু চিন্তা করেননি? আপনারা মুরব্বী মানুষ, এসব বিষয়ে জানাশোনা ভালো। আপনারা বলুন, যদি কিছু কম বেশি করতে হয় সেটা না হয় আমরা বলবো। মাশরাফি, জি আব্বু, আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে নেব, আপনারা বলুন। আজমল, মুনাওয়ার তুমি বলো তোমার ভাবনা কি? মুনাওয়ার, আমি ভাবছি খাবার হিসেবে খিচুড়ি, মাংস, সাথে 2-3 ধরনের সবজি, দই মিষ্টি। রওনা ফুপা, খিচুড়িটা তো সবাই পছন্দ করে না। এখন যদি খিচুড়ি দেওয়া হয়, যারা খিচুড়ি খায় না তারা তো অভুক্ত থেকে যাবে, আর না হয় তাদের মনক্ষুণ্ণ হবে। ইশতিয়াক, হ্যাঁ ভাইজান, ও ঠিকই বলেছে। সবাই তো আর খিচুড়ি খায় না। আজমল, তাহলে কি খিচুড়ি বাদ দেওয়া হবে? মুনাওয়ার, হ্যাঁ এটা তো আমার মাথাতে আসেনি। সাদা ভাতই ঠিক আছে। আজমল, আরাফাত তুই তাহলে খাবারেই লিস্টটা করে ফেল। আরাফাত, জি ভাইজান। আরাফাত শিকদার ঘর থেকে খাতা কলম এনে লিস্ট করতে শুরু করেন। রামিম, আর মাংস দেওয়া হবে কোনটা? আজমল, গরু বা ছাগলের? মাশরাফি, খাসি দিলে কেমন হয়? সাথে মুরগি থাকলো। আজমল, মাশরাফির কথাই থাক। আরাফাত, এটাই ফাইনাল, আর সবজি হিসেবে থাকবে পটল, আলু, বেগুন ভাজি, সাথে দই মিষ্টি। রওনাফ আব্বু, খাবারের হিসাব তো গেল, এখন কি কি দেওয়া হবে তা ঠিক করে নিলে হয় এখন। আজমল, হ্যাঁ সেটাই। মুনাওয়ার, তুমি শুরু করো।
মুনাওয়ার ভাইজান মনিরা বলছিল ওখানে তো অনেক বাচ্চার কাপড় নেই, প্রয়োজনীয় জিনিস নেই, তো আমরা যদি সেসব বাচ্চাদের কাপড় সহ অন্যান্য সামগ্রী দিই তবে কেমন হয়? আজমল ভাবনা ভালো, তবে শুধু কাপড় আর টুকটাক জিনিস দেওয়াটা কেমন দেখায় না? রওনা আব্বু, আমি বলছিলাম যে এভাবে না দিয়ে যদি আমরা সেখানকার কিছু বাচ্চা যাদের বাবা মা কেউ নেই বা খুবই দরিদ্র তেমন কিছু বাচ্চার দায়িত্ব যদি নেওয়া হয় তবে কেমন হয়? তাদের পড়াশোনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব খরচই আমাদের পক্ষ থেকে বহন করা হবে। আজমল, তোমার চিন্তা ভাবনা চমৎকার, তবে মুনাওয়ার তুমি কি বলো? মুনাওয়ার, হ্যাঁ ভাইজান, এটা করলেই মনে হয় ভালো হবে। সাথে এখন আমরা সেখানে কম্বল, শীতবস্ত্র দান করি। আজমল, তবে এটাই কথা থাকলো। ইশতিয়াক, তুই মাশরাফি, রওনাফ, রামিমকে নিয়ে এতিমখানা মাদ্রাসাগুলোতে খোঁজ নে। 2. একদিনের মধ্যে একটা তালিকা করে ফেলো। ইশতিয়াক, জি ভাইজান, আমি বিকেলেই ওদের নিয়ে বেরিয়ে পড়ব। আলোচনা এখানেই সমাপ্ত হয়। সেদিন বিকেলে ইশতিয়াক লোক লাগিয়ে শহরের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ খবর নেয়। পরদিন বাছাই করা মাদ্রাসাগুলোতে যায়, তারা সেখানকার শিক্ষকদের সাথে কথা বলে ছাত্রদের তথ্য নিয়ে লিস্ট তৈরি করে নেয়। দিন ঠিক করেছে এই শুক্রবার। আজ মঙ্গলবার, রান্নার লোক থেকে শুরু করে বাজার করা সব করতে হবে। এ সকল দায়িত্ব এসে পড়েছে ইশতিয়াক, রামিম, রওনাফ ও মাশরাফির ওপর। মাশরাফি অসুস্থ, তাই তাকে কাজে হাত দিতে দেয় না তেমন, তবুও মাশরাফি জেদ করেই তাদের সাথে তাল মিলিয়ে কাজ করে। তার বোনের উদ্দেশ্যে এই আয়োজন, সে ভাই হয়ে হাত লাগাবে না তা হয়। বোন তার উপর অভিমান করে চলে যেতেই পারে। সে তো বড় ভাই, সে তো মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্রথমেই ঠিক করা হয় বাবুর্চি। তারা চায় সব আয়োজন নিজেরাই করবে। রান্নার আয়োজন হবে বাড়ির পেছনে দিকে খোলা জায়গাটায়। 2 জন বাবুর্চি ঠিক করা হয়েছে। তারা লিস্ট মিলিয়ে বাজার করে সব প্রস্তুতি সেরে ফেলে বৃহস্পতিবারের মধ্যে। শুক্রবার ভোর থেকেই শুরু হয় রান্নার আয়োজন। নামাজের আগেই সব খাবার সেখানে পৌঁছাতে হবে। নামাজের পর খাবার পরিবেশন করা হবে। বাড়ির সকলেই সকাল থেকে ব্যস্ত। সারাহ বলতে যে বাড়িতে একটা প্রাণী আছে সে খেয়াল কারো নেই। সকালে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে শুয়েছিল। এরপর একটা লোক খুঁজে পাচ্ছে না যে তাকে একটু হুইলচেয়ারে বসিয়ে দেবে। বাইরে থেকে কথাবার্তার আওয়াজ শুনছে, বাড়ির বাইরে নাকি ছাগল জবাই করা হয়েছে। সে ঠিক থাকলে এতক্ষণে কতবার বাগানে গিয়ে ঢু মেরে আসতো, আর কত যে আম্মুর বকা খেত তার হিসাব নেই। আজ তার এই অবস্থার জন্য কিছুই পারছে না। আরাফাত শিকদার ও মুনাওয়ার সাহেব সবকিছু তদারকি করছে। তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাশরাফি ঘর থেকে 2টি চেয়ার আনতে যায়। যাওয়ার পথে একবার উকি দেয় সারার ঘরে। মেয়েটা চুপচাপ আধশোয়া হয়ে বসে আছে। নজর ডানপাশের জানালার দিকে। মুখটা বেশ ভার। মাশরাফির খারাপ লাগে তা দেখে। মেয়েটা যদি আজ ঠিক থাকতো তবে কি এভাবে ঘরে আটকে বসে থাকত? ঘরময় ছুটে বেড়াতো। সে কি ভেবে এগিয়ে যায় ঘরের ভেতরে। বাগানে যাবি সারাহ? পরিচিত আওয়াজ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় মাশরাফির দিকে। আজ অনেকদিন পর মাশরাফি ভাই তার সাথে কথা বলছে। ঢাকা থাকতে মাঝে মাঝে কল দিলেও একটা সময় কল দেওয়াও বন্ধ করে দিয়েছে। মাশরাফি জবাব না পেয়ে আবারও শুধায়, যাবি বাগানে? সারাহকে নিয়ে যাবে? সেই থেকে ঘরে বসা কেউ একটু এসে নামিয়েও দিচ্ছে না। কত সময় এভাবে থাকা যায়? মুখ ভার করেই বলল। মাশরাফির একটু খারাপ লাগে। সে এগিয়ে আসে বিছানার কাছে, সারার দিকে ঝুঁকে বলে, ঘাড়ের উপর হাত রাখো, শক্ত করে ধরিস কিন্তু নাহলে পড়ে গিয়ে ব্যথা পাবি। সারাহ, আপনারও তো পায়ে ব্যথা। আপনারই কষ্ট হবে, আপনি বরং কাউকে একটা ডেকে দিন। মাশরাফি, অতটাও ব্যথা নেই। তুই ভরসা করতে পারিস, ব্যথা পেতে দেব না তোকে। সারাহ, কিন্তু ভাইয়া। মাশরাফি, কোনো কিন্তু না। সারাহ, যেতে চাইলে চল, না হলে আমি চলে যাচ্ছি। বাইরে অনেক কাজ পড়ে আছে। সারাহ আর কোনো কথা বাড়ায় না। সে এক হাতে মাশরাফির ঘাড় শক্ত করে চেপে ভর দেয়। মাশরাফি খুবই সাবধানে তাকে হুইলচেয়ার নামিয়ে দেয়। মাশরাফি হালকা হেসে বলে, দেখলি, নামিয়ে দিলাম তোকে। সারাহও তার দিকে তাকিয়ে হেসে দেয়। মাশরাফি, তোর গায়ে যে ওজন, তাতে যদি আমি শয্যাশায়ীও থাকি তবুও তুলতে কষ্ট হবে না। চল, তোকে বাগান থেকে ঘুরিয়ে আনি। মাশরাফি সারাহকে নিয়ে বাগানের দিকে যায়। সারাহ দুচোখ ভরে দেখে সব আয়োজন। রান্নার কাজ শেষ, এখন খাবারগুলো মাদ্রাসায় নিয়ে যেতে হবে। আজানের সময় হয়ে এসেছে। খাবার নিয়ে যাবে বাড়ির ছেলেরা, সাথে যাবে ইশতিয়াক। আজমল,
মুনাওয়ার, আরাফাত তারা পড়ে যাবে। তারা উপস্থিত থেকে খাবার পরিবেশন করবে। সিরাত বলে বলে নাহিলকে গোসলে পাঠিয়েছে। সে ছেলে এবং ছেলের বাবার কাপড় বের করছে কাবার থেকে, আজ শুক্রবার নামাজে যাবে তাই পাঞ্জাবি বের করেছে। ছেলে তার এখানে এসে সাপের 5 পা দেখেছে। কোনো কথা একবারে বলে শোনানো যায় না। যতক্ষণ না ঝাড়ি না খাবে ততক্ষণ কানে তোলে না। সেদিন তো রাতে ঘুমাতে যাওয়ার আগে রওনাফের কাছে খেয়েছে সেই রকমের একটা ঝাড়ি। বাপকে ধরে যে একটু কাঁদবে সে সুযোগও দেয়নি ছেলেটাকে। পরে সিরাতের কাছে এসে সে কি কান্না জুড়ে দিয়েছিল। সে তো প্রথমে ভেবেছে মেরেছে, তখন একটু কষ্ট পেলেও পরে যখন শুনল ঝাড়ি খেয়েছে তখন তার কান্না দেখে হাসি পাচ্ছিল, তবে তার সামনে হাসাটা ঠিক হবে না। রওনাফ হন্তদন্ত পায়ে ঘরে ঢুকেই সিরাতকে চোখে পড়ে। সারাদিনে এই মহিলার টিকিটাও সে দেখেনি, সে আজ দেখবেও বাকি করে। সে ছিল সারাদিন বাইরে আর তার বউ ছিল ঘরে। একটা বারের জন্যও বাইরে আসেনি। সারাদিনে কি মনে পড়েনি যে তোমার একটা স্বামী আছে? তুমি একজন বিবাহিত নারী? হঠাৎ কারো আওয়াজে একটু ঘাবড়ে যায়, পরক্ষণে সামলে নেয় নিজেকে। রওনাফের প্রশ্নের জবাবে বলে, এমন মনে হওয়ার কারণ? যেভাবে এড়িয়ে এড়িয়ে চলছো তাতে দেখে তো মনে হয় না আমরা একে অপরকে চিনি। সিরাত, আচ্ছা সমস্যা তাহলে এখানে? তা এখন পরিচিম মনে করাতে কি করতে হবে? রওনাফ, তেমন কিছুই না, একটু জড়িয়ে টড়িয়ে ধরলেই বুঝে যাব যে তুমি ভোলনি। হঠাৎ এমন আবদারে সিরাত ভ্যাবাচেকা খেয়ে যায়। এমন সময় এমন কথা সে আশা করেনি। রওনাফ, কি হলো শুনতে পাওনি? সিরাত, শুনেছি তবে জবাব দিতে আগ্রহী না। রওনাফ, তোমাকে তো ভালো ভেবেছিলাম, তুমি তো দেখছি চরম বেয়াদব। স্বামীর মুখের উপর এমন না করাছি। সিরাত, আমি কি বলছিলাম আমাকে ভালো ভাবেন। কথা না বাড়িয়ে ফ্যানের নিচে এসে বসেন, ঘেমে নিয়ে তো একাকার অবস্থা। নাহিল গোসলে গিয়েছে, ও বের হলেই আপনি যাবেন। রওনাফ, আমার কথা না ভেবে নিজের কাজ করো। এখন সময় নেই তাই তোমার কথার জবাবটা দিলাম না। রাতে আসতে দাও শুধু, তারপর দেখো। সিরাত তাকে খুব একটা পাত্তা দেয় না, সে ঘর থেকে বেরিয়ে আসে। লোকটা দিন দিন কেমন হয়ে গেছে। আগে এমন ছিল না। হবে নাই বা কেন, বিয়ে করা স্ত্রী তার তার কাছে আদর আবদার তো থাকবেই। কতদিনই বা দূরত্ব বজায় রেখে চলবে। তবুও সিরাত চেয়েও সহজ হতে পারছে না। বলে না মেয়ে মানুষের লাজ বেশি, তেমনই হয়েছে তার ক্ষেত্রে। রওনাফ কাছে আসলেই লজ্জা অস্বস্তি যেন ঘিরে ধরে তাকে। নাহল বের হয়ে এসে বাবাকে বিছানার উপর টানটান হয়ে শুয়ে থাকতে দেখে গুটি গুটি পায়ে বিছানায় ওঠে। রওনাফ সবই টের পাচ্ছে, ছেলে ভেবেছে সে ঘুমিয়ে পড়েছে। সে ঘুম নয়, ক্লান্তিতে শরীর ঝিমিয়ে পড়েছে কেবল। নাহিল বিছানায় উঠে সোজা রওনাফের পেটের উপর উঠে গলা জড়িয়ে তার উপরেই শুয়ে পড়ে মাথায় গালে হাত বুলায়। রওনাফও তার মাথায় হাত বুলিয়ে বলে, হঠাৎ এত আদর মতলব কি শুনি? নাহিল, বাবা আমি তোমার। রওনাফ, ওইখানে যাওয়ার কথা বাদে যা খুশি বলো। নাহিল, প্লিজ বাবা। রওনাফ, ওখানে অনেক মানুষ থাকবে বাবা। সেখানে গিয়ে কাজের মাঝে তোমার দিকে খেয়াল দিতে পারবো না। তুমি বাসায় সবার সাথে থাকো। মাম্মা আছে তো, ছোটে দিদা থাকবে, তোমার কাকিয়া ফুপিরা আছে তো। নাহিল, বাবা আমি তো ছোট নেই। আর তাছাড়া ইয়াসও তো যাচ্ছে। রওনাফ, কোনো কথা না নাহিল। পরে একদিন তোমাকে নিয়ে যাব। নাহিল মন খারাপ করে রওনাফের বুকে মুখ গুজে পড়ে থাকে। রওনাফ বুঝতে পারে ছেলের মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই। সেখানে নিয়ে গেলে সে কোনো কাজে মনন দিতে পারবে না। ওকে নিয়ে যান না সাথে করে, ছেলেটা কেমন মন খারাপ করে আছে। আপনারা চলে গেলে সারাবেলা এভাবে মন খারাপ করেই বসে থাকবে। রওনাফ মাথা তুলে তাকায় তার দিকে। সিরাত পুনরায় বলে, ও কোনো দুষ্টুমি করবে না। নাহিল বাবার সাথেই থাকবে তাই না সোনা? নাহিল বাবার বুকে মুখ গুজে রেখেই উপর নিচ মাথা নাড়ে। মানে সিরাত যা বলেছে তা ঠিক। তুমি আর ওকে উস্কে দিও না। কিছু সময় পর এমনিই ঠিক হয়ে যাবে। সিরাতের একটু রাগ হয়, সে বলে, এমন করছেন কেন? ও তো বলেছে ও আপনার সাথে সাথেই থাকবে। সবাই যাচ্ছে, ও একা একা বাড়ি থেকে কি করবে? রওনাফ, তুরিমি বুঝতে পারছো না বিষয়টা? সিরাত এবার সত্যিই রেগে যায়। এতবার করে বলছে নিলে কি সমস্যা? বাবা চাচারা রয়েছে, এত মানুষ মিলে একটা ছেলেকে দেখে রাখতে পারবে না। সে বিছানার দিকে ঝুঁকে নাহিলের হাত ধরে টেনে বলে, শোন আব্বু, তোর ওখানে যাওয়ার দরকার নেই।
সবাই গেলে তুই আমি ঘুরতে যাব, উঠে আয়। সে ওঠে না, সে তার বাবার গলাটা আরো একটু শক্ত করে আঁকড়ে ধরে। তার মন ভীষণ খারাপ হয়েছে। তাই তো অভ্যাসগতভাবে বাবার বুকেই পড়ে রইল। ছেলে আর বউয়ের রাগ অভিমান দেখে রওনাফ বাধ্য হয়ে রাজি হয়ে যায়। নাহিল যখনই শুনেছে তাকে নিয়ে যাবে, সে খুশিতে বাবাকে জাপটে ধরে, মনে হয় সখানেক চুমু খেয়েছে। রওনাফের ঠোঁটে এক তৃপ্তির হাসি। অন্যদিকে সিরাতও মুগ্ধ নয়নে বাবা ছেলের এই আদুরে মুহূর্ত উপভোগ করে। সিরাতজরাজরি শেষ হলে এবার ওঠ বাপ। তোর বাবাকে গোসলে যেতে দে। নামাজে যেতে হবে তো। সিরাতের কথায় নাহিল রওনাফকে ছেড়ে উঠে পড়ে ফতাফত পাঞ্জাবি টুপি পরে রেডি হয়ে নেয়। এদিকে রওনাফও গোসল করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার উদ্দেশ্যে। সেখানে খাবার পৌঁছে নামাজ শেষ করে সকল শিশুদের মাঝে খাবার পরিবেশন করে। সকলে তৃপ্তি সহকারে খায়। মুনাওয়ার সাহেব চোখে জল নিয়ে সে দৃশ্য দেখে, অন্যদিকে মাশরাফি সে দৃশ্য দেখে কোথাও একটা চলে গিয়েছে। পুরো সময়ে তার আর তাকে কোথাও দেখা যায়নি। মাদ্রাসায় 4টা ফ্যান দেওয়া হয়েছে, সাথে কম্বল ও শীতবস্ত্র। সকল কাজ শেষ করে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। 8টার মধ্যে সকলে বাড়ি ফিরলেও রওনাফ যায় অন্য কোথাও। শেখ বাড়ির বাগানের এক কোণে বসে আছে মাশরাফি, সামনেই পরিষ্কার একখানা কবর। এটা আর কারো নয়, সকলের আদরের মাহিরার। মাশরাফি, জানিস বাচ্চাগুলো কত তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, ওরা সবাই তোর জন্য দোয়া করবে। আমি সবাইকে বলেছি আমার বোনটার জন্য সবাই যেন দোয়া করে। আজ কতগুলো দিন হয়ে গেল তুই নাই। তোর কি একটুও মনে পড়ে না আমাদের কথা? এমন অনেক কথা বলে সে কিন্তু কোনো জবাব আর আসে না। হঠাৎই ঘাড়ে হাত রাখে কেউ। পেছনে ঘুরে দেখে ব্যক্তিটি রওনাফ। রওনাফকে এক নজর দেখে আবারও ঘুরে বসে। রওনাফও তার পাশে ঘাসের উপর বসে। মাশরাফি তার দিকে না তাকিয়েই বলে, তুমি আবার আসতে গেলে কেন ভাইয়া? রওনাফ, বাসায় চল। সেই দুপুরের পর আসছিস, এখন বাজে কত খেয়াল আছে? মাশরাফি, আজ বাড়িতেই থাকবো ভাই। তুমি যাও। রওনাফ, মার খাবি একদম। তোকে না দেখে ফুপা কতবার জিজ্ঞেস করেছে তোর কথা, জানিস? এখানে তোকে এভাবে বসে থাকতে দেখে মাহিরার বুঝি খুব ভালো লাগছে। মাশরাফি, ও অভিমান করছে ভাই। আমি তো ওর অভিমান ভাঙতে বসে আছি। রওনাফ, ও আর নেই আমাদের মাঝে, এটা মানতে হবে তোকে। আর কে বলেছে ও তোর উপর অভিমান করে আছে? মাশরাফি ভেজা চোখে জবাব দেয়, এটাই তো মানতে পারছি না ভাইয়া। আমার ভুলে আমার ফুলটা চলে গেল। কত অভিযোগ, কত অভিমান করেছে তুমি জানো ভাই। ও আমাকে শেষবার ওকে একটু দেখতেও দেয়নি। রওনাফ, ও কোনো অভিযোগ করেনি। ও শেষ সময় পর্যন্ত তোকে খুঁজেছে। বারবার বলেছে ভাইয়া যেন নিজেকে দোষারোপ না করে। এটা আমাদের ভাগ্যে ছিল, তাই হয়েছে। ও তোকে দোষারোপ করতে নিষেধ করেছে, আর তুই ওর শেষ কথাটা অমান্য করে সমানে দোষ দিয়েই যাচ্ছিস নিজেকে। ও তো তোকল ভালোবাসে, ও কিভাবে তোর উপর অভিমান করে থাকবে? মাশরাফি একটা সময় ভেঙে পড়ে। রওনাফ 2 হাতে তাকে জড়িয়ে নেয়। বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে যায়। তখন রাত প্রায় 10টা। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে রুমে আসে, এসে দেখে সিরাত পড়ছে। সিরাত তাকে দেখে বলে, এত রাত অবধি ছিলেন কোথায়? সবাই তো 8টার মধ্যে চলে এসেছে। মাশরাফিদের বাড়ি গিয়েছিলাম ওকে আনার জন্য। সিরাত তাকে আর কোনো প্রশ্ন করে না। রওনাফ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, কাপড়গুলো একটু বের করে রাখো তো। রওনাফ তার কথা শেষ করে ওয়াশরুমে ঢোকে। সিরাত তার জন্য একটা টি শার্ট ও ট্রাউজার বের করে সোফার উপরে রেখে দেয়। এগিয়ে এসে বিছানা ঠিক করতে রওনাফ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে, হাতে তার দুপুর পরা পাঞ্জাবি। পরনে কেবল একটা সাদা ট্রাউজার। তার দৃষ্টি তার হালাল রমণীর দিকে। অন্য দিনের তুলনায় আজ চাহনি বেশ অন্যরকম। ধীর পায়ে এগোতে থাকে তার দিকে। 2 পা এগোতেই সিরাত ঘুরে যায় তার দিকে। তার দিকে ঘোলাটে দৃষ্টি নিক্ষেপ করে, এগিয়ে আসতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। সেও পেছাতে শুরু করে বলে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কেমন? ঘোরের মাঝে উত্তর দেয়, অসুস্থ অসুস্থ লাগছে। আপনি এগোচ্ছেন কেন? আপনাকে সুবিধার লাগছে না? মতলব কি আপনার? বুঝে নাও। পেছাতে পেছাতে বলে, উল্টো পাল্টে কিছু করার চিন্তা একদম মাথায় আনবেন না। কণ্ঠে কম্পন স্পষ্ট। আজ যা হবে সব উল্টা পাল্টাই হবে। সিরাত পেছাতে পেছাতে বিছানায় ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে আছে, আর এক পা পেছালে সোজা বিছানায় পড়বে।
রওনাফ ও তার মাঝের দূরত্ব কেবল 1 পায়ের। কাজটা আপনি ঠিক করছেন না। ঠিক ভুলের হিসেবটা না হয় বাকির খাতায় তুলে রাখো। এখন রাতের হিসেবটা সেরে নেই। না, প্লিজ, কাপা কাপা কণ্ঠে বলে। মাত্র 1 পায়ের দূরত্বে দাঁড়িয়ে তুমি কাঁপছো কেন? দেখো আমি তোমার কত কাছে। কেবল তোমার মাঝে একটু উষ্ণতা চাই। তুমি আমাকে কেবল নমনীয় রূপেই পাবে। ফিরিয়ে দিও না। চলবে।